সবাইকে স্বাগত জানাচ্ছি একাত্তর জার্নাল এবং আপনাদের সাথে আছি মিথিলা ফারজানা। একাত্তর জার্নাল সেই অনুষ্ঠান যে অনুষ্ঠানে আপনারা সংবাদ বিশ্লেষণের জন্য আমাদের সাথে যোগ দেন এবং সেখানে থাকে দিনের উল্লেখযোগ্য খবরগুলো, তার সাথে সাথে আগামীকালকে যে পত্রিকাগুলো আপনারা হাতে পাবেন তার মধ্যে থেকে কিছু শিরোনাম আমরা জানিয়ে দেবার চেষ্টা করব আপনাদেরকে আগে ভাগেই। তবে প্রথমেই শুরু করব একাত্তর জার্নালের সংবাদ শিরোনাম দিয়ে। এক্সপার 500+ নতুন যুগের সূচনায়। দৈনিক ইনকিলাবে পুলিশের তল্লাশি, বার্তা সম্পাদক সহ আটক 4, ছাপাখানা সহ 3টি কক্ষ সিলগালা। সব দল নিয়ে ভোটের জন্য সংলাপ চান কূটনীতিকরা, বিএনপিকে জামাত ছাড়তে হবে বললেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। আলোচনা করার আগে জামাতকে ছেড়ে আসতে হবে এবং ধ্বংসাত্মক রাজনীতি পরিহার করতে হবে। 2 মাস পর বিএনপি অফিসে মির্জা ফখরুল, সংকট নিরসনে সরকারকেই সংলাপের উদ্যোগ নেওয়ার দাবি। আজকে দেশে বিরোধী দলকে নির্মূল করে দেওয়ার একটা পরিকল্পনা নেওয়া হবে। সহিংসতার কারণে স্থগিত 7 আসনের 3টিতে জয়ী আওয়ামী লীগ, 1টি করে আসন পেয়েছে জাতীয় পার্টি, পরিকর ও স্বতন্ত্র প্রার্থী। আজকে আমার সাথে একাত্তর জার্নালের টেবিলে যারা রয়েছেন তারা হলেন ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাবেক সাধারণ সম্পাদক ডক্টর মামুন আহমেদ এবং দি ইন্ডিপেন্ডেন্টের বিশেষ প্রতিনিধি শাহনাজ বেগম। আপনাদের দুজনকে একাত্তর জার্নালের টেবিলে স্বাগত জানাচ্ছি। আমরা তো অনুষ্ঠানটি শুরু করি, এর আগে আপনারা এসেছেন, সেটি হলো বার্তা প্রধান যে টেলিভিশন চ্যানেলগুলো রয়েছে তাদের সংবাদ শিরোনাম দিয়ে। সময়ের সংলাপের মাধ্যমে নতুন নির্বাচনের ক্ষেত্র তৈরির আহ্বান বিদেশি কূটনীতিকদের, জামাতের সঙ্গ না ছাড়লে কোনো আলোচনা নয় বললেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। আলোচনার পরিবেশ সরকারকেই সৃষ্টি করতে হবে, 2.5 মাস পর কেন্দ্রীয় কার্যালয়ে ফিরে বললেন মির্জা ফখরুল। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে নতুন মন্ত্রিসভার প্রথম বৈঠক, 10ম সংসদে রাষ্ট্রপতির ভাষণের খসড়া অনুমোদন। সংখ্যালঘুদের ওপর হামলাকারীদের আলাদা ট্রাইব্যুনালে বিচারের দাবি সুশীল সমাজের, নিরাপত্তা নিশ্চিত করতে নাগরিক সমাজকে এগিয়ে আসার আহ্বান। 10ম জাতীয় সংসদের স্থগিত 7টির মধ্যে 5টি আসনের ফল প্রকাশ, 3টি জয় পেয়েছে আওয়ামী লীগ। এবং সব শঙ্কার অবসান ঘটিয়ে বাংলাদেশের মাটিতেই এশিয়া কাপ, 25শে ফেব্রুয়ারি ফতুল্লায় উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হচ্ছে পাকিস্তান শ্রীলঙ্কা। এই সরকার অবৈধ, তারপরও আলোচনায় বসতে রাজি বিএনপি। বাংলাদেশের রাজনৈতিক দলগুলো ইতিহাস থেকে শিক্ষা নেয়নি, পার্লামেন্ট বিতর্কে ব্রিটিশ এমপিদের বক্তব্য। এবং স্থগিত আসনে ভোট শেষ, 6টি আসনে বেসরকারি ফলাফল ঘোষণা। মন্ত্রীরা দুর্নীতি করলে কোনো ছাড় নয়, দায়িত্ব পালন করতে হবে সততা নিষ্ঠার সাথে, মন্ত্রিসভার প্রথম বৈঠকেই সতর্ক করলেন প্রধানমন্ত্রী। স্থগিত 7 আসনের নির্বাচনে আওয়ামী লীগের সংখ্যাগরিষ্ঠতা, কড়া নিরাপত্তায় ভোট, লক্ষণীয় ছিল ভোটারের উপস্থিতি। এবং সব দল নিয়ে নির্বাচনের জন্য সংলাপের তাগিদ বিদেশি কূটনীতিকদের, বিএনপিকে জামায়াত ছেড়ে আসতে বললেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। মানে যদিও মনে হচ্ছে আজকে যে একাত্তর জার্নালটা বোধহয় শুরু করা দরকার, যে ইনকিলাবে পুলিশের তল্লাশি এই মুহূর্তে চলছে সেটি দিয়ে, কিন্তু তারপরও আমরা একটু অন্য কারণে, সে কারণটা এক্ষুনি বলবো, একটু অন্য কারণে শুরু করতে চাই। বিএনপির বিষয়ে কিছু কথা হয়েছে। একটি হচ্ছে যে পঙ্কজ শরণের সঙ্গে খালেদা জিয়া বৈঠক করেছেন, আরেকটি মির্জা ফখরুল ইসলাম আলমগীর, তিনি প্রথম অনেকদিন পর দলীয় কার্যালয়ে আসলেন, কথা বললেন এবং সরকারের তরফ থেকে বলা হচ্ছে যে বিএনপিকে জামাত ছাড়তে হবে। এই সব বিষয়গুলোকে একটু প্রথমে আলোচনা করে নিতে চাই। তার কারণ হচ্ছে আমাদের সাথে এই মুহূর্তের কিছুক্ষণের মধ্যেই আসলে আমাদের সাথে যুক্ত হবেন আরও 2জন অতিথি এবং তারা হলেন মোহাম্মদ ইসরাফিল আলম এমপি আওয়ামী লীগ থেকে, এবং গুলশানের বাসা থেকে যুক্ত হবেন জয়নুল আবদিন ফারুক, সাবেক বিরোধী দলীয় চিফ হুইপ। আমরা আশা করব যে কিছুক্ষণের মধ্যেই আমরা আমাদের আলোচনা তাদেরকে যুক্ত করে নিতে পারবো। আমি একটু শুনে নিতে চাই ডক্টর মামুন আহমেদের কাছে, একটি একটি করে যদি আসি, যে আমরা নির্বাচনের আগে বেশ কয়েকবারই দেখেছি যে বিএনপির এক ধরনের ভারতের যে আচরণ শেখ হাসিনা সরকারের ব্যাপারে, সে আচরণ নিয়ে বিভিন্ন ধরনের সমালোচনার মুখর হতে দেখেছি আমরা বিএনপিকে। কিন্তু আজকের বৈঠকে আমরা যেটি শুনতে পেলাম গণমাধ্যমগুলোর কাছ থেকে, যে মূলত সমঝোতার কথাই তারা বলেছেন, তারা সুসম্পর্কের কথা বলেছেন,
খালেদা জিয়া, এবং তিনি বলেছেন যে এই দুই দেশের মধ্যে সম্পর্ক তারা যাতে ভালো রাখতে পারেন সেটি তাদের মূল প্রচেষ্টা। মানে এটি কি একটা নিহায়তি রাজনৈতিক কৌশল নাকি অন্য কোনো চাপ? আপনার কাছে কখনো ইনকনসিস্টেন্ট মনে হচ্ছে বিষয়টা কখনো কিন্তু ইনকনসিস্টেন্ট না। বিষয়টা হচ্ছে এরকম, একটা প্রতিবেশী দেশের সাথে সম্পর্ক হবে সমতার ভিত্তিতে, এটাই স্বাভাবিক। একটা দেশের সম্পর্ক হয় অন্য দেশের সাথে, জনগণের সাথে, ঠিক আছে? সরকারের সাথে সরকারের সম্পর্ক হয়, সরকারের সাথে জনগণের সম্পর্ক হয়, জনগণের সাথে জনগণের সম্পর্ক হয়। কোনো একটা দেশের সরকারের সাথে কোনো দেশের নির্দিষ্ট রাজনৈতিক দলের সাথে কিন্তু সম্পর্ক হয় না। সেই ভিত্তিতে বিএনপির এতদিনকার যে স্ট্যান্ড পয়েন্ট সেটা কনসিস্টেন্ট এই অর্থে যে বিএনপি সবসময় যেটা বলে আসছে সেটা হচ্ছে তাদের পররাষ্ট্রনীতি হচ্ছে এরকম, সবার সাথে হচ্ছে বন্ধুত্ব চায় তারা, বিশেষভাবে প্রতিবেশী রাষ্ট্র যেগুলো, প্রতিবেশী রাষ্ট্রের সাথে তারা সুসম্পর্ক চায়, সমঝোতার ভিত্তিতে, সমতার ভিত্তিতে। সুতরাং এই সম্পর্কটা তারা চায় একটা দেশের মানুষের সাথে আরেকটা দেশের মানুষের, কোনো নির্দিষ্ট রাজনৈতিক দলের সাথে কোনো একটা নির্দিষ্ট দেশের সম্পর্ক নয়। সুতরাং এই বিষয়ে আমার কাছে সবসময় কনসিস্টেন্ট মনে হয়েছে, আমার কাছে এখানে ইনকনসিস্টেন্সি। কিন্তু এই বৈঠকে কি একবারও এই মানে সরকার, আমি এই বৈঠকটা সম্পর্কে আমার খুব ভালো ধারণা নাই, বিকজ আমার মনে হয় আমি যদি বৈঠকের কথা নাই বলি, আমি বলছি যে যদি আমরা ধরেই নেই যে ভারতের কোনো একটি কর্তৃপক্ষীয় কারোর সাথে প্রথম বেগম খালেদা জিয়া মানে নির্বাচনের পর বৈঠক করলেন, সেক্ষেত্রে কি আপনি মনে করছেন না যে ভারতের যে শুরুতেই বাংলাদেশের এই সরকারের প্রতি অভিনন্দন এবং যে ইতিবাচক একটা ভূমিকা আমরা দেখেছি, সেটি নিয়ে কোনো ধরনের প্রশ্ন তুললেন না? তাতে কি একটু অবাক হচ্ছেন কিনা আপনি? বেগম খালেদা জিয়া সেটি আসলে হয়তো শিষ্টাচার বহির্ভূত হয়ে যায়, এই বিবেচনা হয়তো সেটা তোলা হয়নি। রাজনৈতিক এবং কূটনৈতিক শিষ্টাচারের একটা ব্যাপার হতে পারে। তবে সার্বিকভাবে যে জিনিসটা হয়েছে সেটা হচ্ছে যে 5 তারিখে যে নির্বাচনটা হয়ে গেল, সে 5 তারিখের নির্বাচনটা তো বাংলাদেশে যে কোনো বিচারে আমরা বলি না কেন, নির্বাচন যেভাবে হয়েছে সেটা তো গ্রহণযোগ্যতা পায়নি, এই বিষয়ে তো কোনো সন্দেহের অবকাশ নাই দেশের মধ্যে। এখন এই অগ্রহণযোগ্য একটা নির্বাচন এ পর্যন্ত আসার ক্ষেত্রে ভারতের এক ধরনের ভূমিকা আছে বলে সাধারণ মানুষের মধ্যে এক ধরনের ধারণা আছে। এটাও অস্বাভাবিক কোনো কিছু না, এইরকম একটা ধারণা সাধারণ মানুষের মধ্যে আছে এবং সেটা বাস্তবতার নিরিখে কিন্তু এই ধারণাটা আছে। সেই দৃষ্টিকোণ থেকে আপনি যে প্রশ্নটা উত্থাপন করেছেন, এই ধরনের প্রশ্ন উত্থাপিত হওয়াটাই স্বাভাবিক। কিন্তু আপনার সাথে যখন কেউ মিট করতে আসে, তখন নির্বাচন পরবর্তীকালে একটা আমাদের পার্শ্ববর্তী একটা দেশের যিনি কূটনীতিক অফিস এখানে রাষ্ট্রদূত অফিসের প্রধান যিনি এখানে এসছেন, আমার কাছে মনে হয় এটা নিতান্তই শিষ্টাচার বহির্ভূত হতে পারত যদি এই সব বিষয় এখানে উত্থাপিত হতে পারত। আমার কাছে তাই মনে হয়। না, নিঃসন্দেহে মামুন সাহেব যেটা বললেন আর কি, প্রথম অংশটি যে ওনার কথার ভেতরেই দুটো সুর আছে। প্রথম অংশটি হচ্ছে যে একটা দেশের সঙ্গে একটা দেশের যে পররাষ্ট্র নীতি এবং সেই সম্পর্ক বেগম খালেদা জিয়া এর আগে প্রধানমন্ত্রী ছিলেন এবং উনি রাষ্ট্র চালিয়েছেন, বিএনপি একটি বড় রাজনৈতিক দল, সেই জায়গার থেকে যে সুসম্পর্কের জায়গাটি সেটাকে উনি প্রথমে অ্যাড্রেস করলেন এবং পরবর্তীতে আবার বললেন যে কাজগুলো হয়েছে আওয়ামী লীগের সঙ্গে কিংবা অন্য একটি সরকারের সঙ্গে, যে কথাগুলো হয়েছে গ্রহণযোগ্য নির্বাচন, এই বিষয়গুলোকে উনি একইভাবে যেভাবে অ্যাড্রেস করলেন, এটাতে একসঙ্গে দুটো অবস্থান বেরিয়ে এসছে। যে কারণেই আপনার প্রশ্নটা কিংবা অন্য জনমনে যে প্রশ্ন যে ভারতের সঙ্গে সুসম্পর্ক চায় বিএনপি, সেই জায়গাটা প্রশ্নবিদ্ধই থেকে যায়। কারণ হচ্ছে আপনি যদি প্রেক্ষাপটটা দেখেন যে এখানে ভারত খুব পরিষ্কারভাবেই এই নির্বাচনের আগে ভারতে হোসেন মোহাম্মদ এরশাদ, বেগম খালেদা জিয়া, শেখ হাসিনা প্রত্যেকে ভিজিট করেছেন এবং সেখানে অনেকগুলো মিটিং হয়েছে, সিরিজ মিটিং হয়েছে বিভিন্ন ক্যাটাগরির নেতাদের সঙ্গে, রাজনৈতিক দলগুলোর সঙ্গেও। সেই জায়গাটিতে কিন্তু পরিষ্কারভাবে উঠে এসেছে যে বাংলাদেশের সঙ্গে ভারতের যে সম্পর্কের জায়গাটি, ভারত পরিষ্কারভাবে বলেছে যে আমরা চাই দুই রাষ্ট্রের সম্পর্ক এবং আমাদের মূল বিষয়টি হচ্ছে যে তাদের সীমান্তকে ঘিরে যে তাদের নিরাপত্তার বিষয়টি, যে 10 ট্রাক অস্ত্র, যে তার ওখানকার বিচ্ছিন্নতাবাদী যারা তাদের বাংলাদেশে আশ্রয়, এই বিষয়গুলো নিয়ে ভারতের দীর্ঘদিনের একটা প্রশ্ন ছিল এবং তারা এই বিষয়গুলোর নিশ্চিতভাবেই তাদের দিক থেকে সুরাহা চাইবে। এবং সেই জায়গাটিতে তারা যখন বিএনপি সরকার ছিল, সেই জায়গাটিতে তারা অ্যাড্রেস করতে যে কিছু সুবিধা অসুবিধা হতেই পারে, সেই জায়গাটিকে মামুন সাহেব না বললেও আড়াল করে যেভাবে বললেন, তাতে করে তার অবস্থান থেকেই দুটো বিষয় একসঙ্গেই উঠে এসেছে
এবং সে কারণে আপনার প্রশ্নটি যথার্থ যে আসলে ভারতের সঙ্গে বাংলাদেশের সুসম্পর্কের বিষয়ে আওয়ামী লীগ এবং বিএনপি প্রত্যেককে সুনিশ্চিতভাবে একটা অবস্থানে যেতে হবে। কারণ বাংলাদেশ কিন্তু ভারতের প্রতিবেশী না, বাংলাদেশ কিন্তু বাংলাদেশকে ঘিরে ভারত চারপাশে। অতএব এই জায়গাটিকে মাথায় নিয়ে এদেশে যিনি রাজনীতি করবেন তাকে সুসম্পর্ক এবং একই সঙ্গে সমতা। সুসম্পর্ক মানে কিন্তু এই নয় যে আমি তাকে সব ছাড় দিব, কিন্তু তার মানে কিন্তু একই সঙ্গে এটাও মনে রাখতে হবে যে শুধু শুধু ভারত বিদ্বেষী মনোভাব তৈরি করা, ভারতের বিরুদ্ধে লেগে থাকা কিংবা ভারত আমাদের শত্রু, এই ধারণার থেকে 60-এর দশকের 40-এর দশকের এই অবস্থান থেকে বেরিয়ে এসে রাজনীতি করতে হবে। সেই রাজনীতিটাতে আমাকে অবশ্যই আমার অবস্থান বুঝে নেবার একটা দিক, আরেকটি দিক হচ্ছে আমি আসলেই আন্তরিকভাবে সুসম্পর্ক চাই, সেই জায়গাটি বোধ হয়। সেই আন্তরিকতার কোনো অভাব আছে বলে মনে করছেন? আমি মনে করছি না, কারণ এখন যে সরকারটি, সেই সরকারটি তো কমিটমেন্ট আছে তার, যে 10টা অস্ত্র মামলা নিয়ে যেগুলো হয়েছে আমাদের সঙ্গে, তাদের যে ট্রিটি হয়েছে, যেই ট্রিটিতে আমাদের এখানে তাদের যে সমস্ত আশ্রিতরা আছেন তাদের ব্যাপারে বাংলাদেশ সরকার তাদেরকে সহযোগিতা করবে, এই বিষয়গুলো পরিষ্কারভাবে আছে। না, সেটি এখনকার সরকারের কথা হ্যাঁ, বলছেন। সে কারণে যেহেতু এখন বেগম খালেদা জিয়ার সরকারে নেই এবং তিনি প্রধান বিরোধী দলের নেত্রীও নন, কিন্তু উনি সবথেকে বড় রাজনৈতিক দলের নেত্রী, আগামী দিনে হয়তো উনি আবার নির্বাচিত হয়ে আসবেন। অতএব উনিও হয়তো উনার জায়গাটি থেকে উনাকেই পরিষ্কার করতে হবে উনি আসলে কি সম্পর্ক চান ভারতের সাথে। আমার মনে হচ্ছে ডক্টর মামুন আহমেদ এই বিষয়ে উত্তর দেবেন এবং আমি তার সঙ্গে আরেকটি প্রশ্ন যুক্ত করে আপনার উত্তরটি চাইবো, কিন্তু একটা ছোট্ট বিরতির সময় হয়েছে, এখনই ফিরে আসছি। একাত্তর জার্নালে সবাইকে স্বাগত জানাচ্ছি। বিরতির পর আরও একবার সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি একটু যেটি আপনাদেরকে শুরুতেই বলেছিলাম যে আমাদের সাথে রয়েছেন মোহাম্মদ ইসরাফিল আলম এমপি, আওয়ামী লীগের পক্ষ থেকে, এবং গুলশানের বাসা থেকে যুক্ত রয়েছেন জয়নুল আবদিন ফারুক, সাবেক বিরোধী দলীয় চিফ হুইপ। আমরা অনুষ্ঠানের এই পর্বে তাদেরকে একটু সঙ্গে নিয়ে নিতে চাই। আমি ডক্টর মামুন আপনার কাছে নিশ্চয়ই আসবো, আর অনেক প্রশ্ন নিয়ে আসবো। আমি একটু মোহাম্মদ ইসরাফিল আলম আপনার কাছে আগে যেতে চাই দুটো বিষয় নিয়ে। একটি বিষয় হলো যে আমরা বেশ কিছুদিন ধরে দেখছি সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে যে বিএনপিকে জামাত ছাড়তে হবে, এবং আজকে পররাষ্ট্র প্রতিমন্ত্রী তিনিও কূটনীতিকদের সাথে বৈঠক করেছেন এবং তিনিও বলেছেন যে বিএনপিকে জামাতকে ছাড়লেই একমাত্র এখানে সংলাপের উদ্যোগ নেওয়া সম্ভব। এবং যেখানে বিএনপির পক্ষ থেকে বলা হচ্ছে যে এখন সংলাপের উদ্যোগটি আওয়ামী লীগকেই নিতে হবে, তো বিএনপি কার সাথে আসলে জোটবদ্ধতা করবে সেটি কেন আওয়ামী লীগ নির্দিষ্ট করে দিচ্ছে? আওয়ামী লীগ নির্দিষ্ট করছে না। আওয়ামী লীগ আসলে একটা, আপনারা জানেন এই দলের নেতৃত্বে মুক্তিযুদ্ধ হয়েছে, দেশ স্বাধীন হয়েছে। আমাদের দেশের যে স্বাধীনতার যে মূল চেতনা তার অন্যতম হচ্ছে সেকুলারিজম, এবং সেখানে সাম্প্রদায়িকতার কোনো জায়গা নাই। কিন্তু যেই বিএনপিটা আমরা 91 থেকে 96 সালে দেখেছিলাম, সেখানে জামাত ইসলাম ছিল না। ওই বিএনপির চেহারা আর আজকে জামাতকে সঙ্গে নিয়ে যে বিএনপির চেহারা, এটার মধ্যে একটা আকাশ পাতাল, রাত দিন তফাৎ আছে। এই তফাৎটাই একটা গণতান্ত্রিক সংস্কৃতি গড়ে তোলা এবং ধরে রাখার পথে বড় বাধা হিসাবে দাঁড়িয়েছে। এই জন্য আমরা মনে করছি যে জামাতের সাথে যদি বিএনপির সম্পর্কটা পরিত্যাগ করে বা ছিন্ন করে, তাহলে আওয়ামী লীগের সাথে বিএনপি 80 দশকে আন্দোলন করেছে এবং 91 থেকে 96 সালে তার পার্লামেন্টারি ডেমোক্রেসি প্র্যাকটিস করেছে। সেই ধরনের একটা পারস্পরিক সম্পর্কের জায়গাটা সৃষ্টি হতে পারে, বিনির্মাণ হতে পারে। সেই জায়গা থেকে আওয়ামী লীগ প্রত্যাশা করেছে যে তোমরা এই সাম্প্রদায়িক বিষ যে একটা অপশক্তি, এদের কাছ থেকে তোমরা যদি দূরে আসো, তাহলে তোমাদের সাথে আমাদের আলোচনার পথটা বেশি সুপ্রশস্ত হবে। কিন্তু মোহাম্মদ ইসরাফিল আলম, একটি বিষয় সেটি হলো যে আপনারা বারবারই বলছেন যে সহিংসতা পরিহার করার জন্যই জামাতকে ছাড়তে হবে, তো আপনারা কি মনে করছেন যে জামাতকে ছাড়লেই ভবিষ্যতে বিএনপির আন্দোলন আর সহিংস রূপ নেবে না? এটা আমরাই শুধু বলছি না, এটা দেশের সংবাদপত্র সহ দেশের সাধারণ মানুষ সবাই জানি যে এই নাশকতা, এই জ্বালাও পোড়াও, এই মানুষ খুন, এই রেললাইন তুলে ফেলা, এই সমস্ত ঘটনাগুলো সৃষ্টি করেছে জামাত এবং শিবির যুদ্ধ অপরাধীদের মুক্তির দাবি করে এবং ট্রাইব্যুনাল ভেঙে দেওয়ার দাবি করে মৃত্যুদণ্ডপ্রাপ্তদের মৃত্যুদণ্ড যেন কার্যকর না হতে পারে সেই ধরনের পরিবেশ সৃষ্টি করার জন্য এই জ্বালাও পোড়াও, এগুলো বোম মারা,
ককটেল মারা, এই কাজগুলো কিন্তু জামাত শিবিরের পক্ষ থেকে প্রথম শুরু হয়েছে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যে বড় বড় ঘটনাগুলো উদ্ঘাটন করেছে, গ্রেপ্তার করেছে, তার অধিকাংশই কিন্তু জামাত শিবির। সেই জন্যই মানুষের মধ্যে যেমন বিশ্বাস, আমাদেরও দৃঢ় বিশ্বাস যে জামাত শিবির এই সন্ত্রাসগুলো করছে, কিন্তু দোষগুলো বিএনপির ঘাড়ে যাচ্ছে এবং বিএনপির উপর ভর করেই তারা করছে। বিএনপি যদি তাদের সাথে সম্পর্ক ছিন্ন করে, তারাও দুর্বল হবে, বিএনপিও কলঙ্কমুক্ত হবে এবং বিএনপির সাথে আওয়ামী লীগের গণতান্ত্রিক যে একটা নৈকট্যের সম্পর্ক আছে সেটা আরো 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 ভালো হতে পারে। আমি আসবো আবার আপনার কাছে। আমি একটু জনাব জয়নুল আবেদিন ফারুক আপনার কাছে যেতে চাই, আশা করছি আপনি আমাকে শুনতে পাচ্ছেন। একটি প্রশ্ন যেটি দিয়ে অনুষ্ঠান শুরু করেছিলাম, যে আজকে বেগম খালেদা জিয়া এই নির্বাচন পরবর্তী সময়ে প্রথম পঙ্কজ শরণ ভারতের রাষ্ট্রদূত, তার সাথে দেখা করেছেন, কথা বলেছেন, বিভিন্ন বিষয়ে কথা বলেছেন, পারস্পরিক সমতার কথা বলেছেন। কিন্তু এতদিন আমরা যে ধরনের অভিযোগগুলো শুনে এসেছি যে ভারত সরকার বা ভারতের এক ধরনের মদদ রয়েছে এই নির্বাচন এবং এই সরকারের ব্যাপারে, সেই ধরনের কোনো আলাপচারিতা আজকে পঙ্কজ শরণের সাথে বৈঠকে আমরা দেখতে পেলাম না। এটি কি, যেটি অনেকে বলছেন যে এটি কি আসলে ভবিষ্যতে ভারতের সাথে সম্পর্ক ভালো রাখাটা সব দলের জন্যই জরুরি, সেই রাজনৈতিক কৌশল থেকেই এই পদক্ষেপ নেওয়া? জনাব জয়নুল আবেদিন ফারুক। মিথিলা, আসলে আমার ইসরাফিল সাহেব কি বলেছেন আমি কিছুই শুনিনি, ওনার অডিওটা আমি কিছু বুঝতে পারিনি। মিথিলা, প্রথমে আপনি ভুল দিয়ে শুরু করেছেন। আমি এখনো নবম জাতীয় সংসদে বিরোধী দলীয় সিট হই। দ্বিতীয়, এই সরকার প্রথম ভুল করেছে, প্রধান বিরোধী দলকে বাদ দিয়ে একটা নির্বাচন করেছে। দ্বিতীয় ভুল করেছে, তারা সংবিধান লঙ্ঘন করেছে শপথ নিয়ে একটি সংসদ থাকা অবস্থায়। তৃতীয় ভুল, আজকে আবার নতুন বছরে শুরু করেছে ইনকলাব গণমাধ্যমের উপর আরেকটি আক্রমণ চালিয়ে। আমি ওইদিকে যেতে চাই না, শুধু আপনি পঙ্কজ সাহেব বাবুর কথা বলে দিয়ে শুরু করেছেন। এই বিষয়ে আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত বিএনপির চেয়ারপারসন উপদেষ্টা বৃন্দ সেখানে উপস্থিত ছিলেন। কি বিষয়ে আলোচনা হয়েছে সেটা আমাদের একজন প্রতিনিধি আপনাদের গণমাধ্যমের মাধ্যমে অবশ্যই জানিয়েছে। সেখানে তারা বলেছে একটা প্রতিবেশী দেশের সাথে, সরকারের সাথে তারা সুসম্পর্ক সবসময় বজায় রাখতে চায়। কিন্তু বাংলাদেশের জনগণ এইটুকু মনে করে যে বর্তমান যে 10ম জাতীয় সংসদ নির্বাচনটা অনুষ্ঠিত হলো, সেই নির্বাচনে ভারত পরোক্ষভাবে হয়তো এই সরকারকে সমর্থন দেওয়ার কারণে এই সরকার একটি নির্বাচন সংবিধান রক্ষার নাম দিয়ে করে ফেলেছেন। কিন্তু সেখানে আজকে 18 দলীয় জোটের আরেকটি দলকে তারা নির্বাচনে করিয়ে বিরোধী দল বানিয়েছে এবং সেখান থেকে কয়েকজন মন্ত্রীও বানিয়েছেন। সেদিকে আমি যদি চাই এইটুকু বলতে চাই যে একটু আগে আপনি একটি প্রশ্ন করেছেন ইসরাফিল ভাইকে, যে আপনারা জামাতকে নিষিদ্ধ এবং জামাত শিবিরকে জঙ্গি সংগঠন আখ্যায়িত করে তা নিষিদ্ধ চান। বিএনপিকে আজকেও পররাষ্ট্র প্রতিমন্ত্রী অনেক ইয়াং বয়, উনি বলেছেন জামাত সাথে ছাড়া হয়ে গেলেই বিএনপির সাথে আলোচনা করতে পারে, বিদেশিদের সাথে কথা বলেছেন। আমি আজকে আপনার মাধ্যমে মিথিলা, দুইজন এখানে অত্যন্ত সম্মানিত ব্যক্তি আছেন, সরকারি দলের এমপি সাহেব, উনি কি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত এমপি না প্রতিদ্বন্দ্বিতা হয়ে এমপি হয়েছেন? তাহলে উনি এখনো 2বার এমপি, গত 9ম সংসদের এমপি, 10ম সংসদের এমপি আমার মতো। সে কারণে আমি আজকে ওনাকে বলতে চাই যে জামাতকে যদি আপনারা এতই অপছন্দ করেন, তাহলে জামাতকে নিয়ে আন্দোলন করেছেন কেয়ারটেকার সরকারের জন্য, সেটা আমাদের স্মরণ আছে। সে কারণে আমি মনে করি একবার কোর্টের আদেশ দিয়ে নির্বাচনে নিবন্ধন বাতিল করা হয়েছে, এখন শুধু অপেক্ষা করছেন কোর্টের কাছে জামাতে ইসলামের রাজনীতি কখন নিষিদ্ধ করবেন। আজকে ভালো কথা, সেটা যদি তারা প্রমাণিত হয়, তারা জঙ্গি সংগঠন, তদন্ত আছে, একটা নিবন্ধিত রাজনৈতিক দলকে নিষিদ্ধ করে দিবে বা রাজনীতি নিষিদ্ধ করে দিবে। বাংলাদেশের সংবিধানে লেখা আছে সব দল, গোত্র, গোষ্ঠী, সমাজ সবাই রাজনৈতিক অধিকার আছে, তবে দেশদ্রোহী কোনো কাজ করলে অবশ্যই তাকে আইনের আওতা এনে বিচার অপরিহার্য। কিন্তু আজকে এই সরকার নতুন বছর আগামী 29 তারিখে পার্লামেন্ট ডেকেছেন এবং সেখানে রাষ্ট্রপতি, মহামান্য রাষ্ট্রপতি সাহেব বক্তব্য দিবেন। এই বিষয়গুলো আমি যেতে চাই না, শুধু ইসরাফিল সাহেবকে বলতে চাই উনি এখনো স্টিল একটি মন্ত্রণালয়ের সভাপতি এবং উনি 2বার একই কনস্টিটিউয়েন্সিতে এমপি, 2বার একই বছর। সে কারণে আজকে
দেশে যে সংবিধানের কথা বলে যে নির্বাচনটা করেছে, অনেকগুলো রাষ্ট্র, অনেকগুলো দেশ জনগণের প্রতিফলন ঘটে নাই এবং একটি অনাকাঙ্ক্ষিত নির্বাচন হয়েছে প্রধান বিরোধী দলকে ছাড়া। সেই নির্বাচনের গ্রহণযোগ্য কতটুকু, এই প্রশ্নটা দেশের মানুষ, বিদেশের মানুষ সবাই প্রশ্ন উপস্থাপন করেছেন। জোর করে ক্ষমতা বন্দুকের নলে থাকা যায়, বন্দুক দিয়ে সর্বক্ষণ ক্ষমতা রাখা যায় না। তার ইতিহাস ইসরাফিল সাহেবও জানেন। এবং আমি আরো অনেক আসলে প্রশ্ন আপনার কাছে আমার আছে, আরো অনেক বেশি করে জানতে চাই। আপনি যে প্রশ্নগুলো উত্থাপন করলেন মোহাম্মদ ইসরাফিল আলমের প্রতি, আমি নিশ্চয়ই সেসব প্রশ্নগুলো নিয়ে ওনার কাছে যাব, কিন্তু একটা ছোট্ট প্রশ্নের উত্তর আপনার কাছে চাইবো। সেটি হচ্ছে, আপনি যেটি বলছেন যে বিএনপির সাথে জামাতের যে সম্পর্ক, সেটি নিয়ে আমরা বরাবরই শুনেছি, সেটি নিয়ে আসলে কথা বলবার কোনো দায়ভার আওয়ামী লীগকে কেউ দেয়নি, এটি আমরা বিএনপির পক্ষ থেকেও শুনেছি। কিন্তু প্রশ্নটি হচ্ছে যে বিএনপি এবং জামাত যদি একটি নির্বাচনী জোট গঠন করে থাকে এবং সেখানে যদি উচ্চ আদালত বলে থাকে যে নির্বাচনে অংশগ্রহণই জামাত করতে পারবে না, তাহলে এই জোটবদ্ধতার আসলে ভবিষ্যৎ কি? কেন এই জোটবদ্ধতা? সেখানে কি কোনো আদর্শিক মোর্চা নেই? বিষয়টা তো আমি আগেই বলেছি যে আওয়ামী লীগ কোর্টের উপরে ভিত্তি করে পঞ্চম সংশোধনী বাতিল করলো 15তম সংশোধনীর মাধ্যমে। আবারও তারা কোর্টের উপর ভর করে একটা নিবন্ধিত রাজনৈতিক দলকে নিষিদ্ধ করে দিল। তাদের নেতাদেরকে জেনে নিল, ট্রাইব্যুনালে বিচার হচ্ছে, একজনের ফাঁসি হইলো, আরো ফাঁসির অপেক্ষা অনেকে আছেন। আজকে আমার প্রশ্ন, যে জাতীয় পার্টির যে খেলাটা খেললেন হোসেন মোহাম্মদ এরশাদ, যার বিরুদ্ধে 9টি বছর আজকের প্রধানমন্ত্রী আন্দোলন করেছেন, আমার প্রশ্ন আপনার মাধ্যমে ইসরাফিলের কাছে, জামাতকে আমাদের রাজনৈতিক জোট, নির্বাচনী জোট, যদি আজকে জামাতকে নির্বাচন কমিশন বাতিল করে থাকে এবং বর্তমান সরকার যদি জামাতের রাজনীতি নিষিদ্ধ করে থাকে, আমার নেতৃত্ব বলেছে এই বিষয়ে জোটে আলোচনা করবে, দলের নীতি নির্ধারকরা আলোচনা করবে। কিন্তু আমার আরেকটি প্রশ্ন, যে আজকে আমি ব্যক্তিগত কথা, এটা আমার দলের কথা না, আমি একজন ক্ষুদ্র রাজনৈতিক কর্মী হিসাবে কয়েকবার এই পার্লামেন্টে যাওয়ার সৌভাগ্য হয়েছে, আমার গুণে নয়, আমার নেতা, আমার নেত্রী বেগম খালেদা জিয়ার কারণে। আজকে সে কারণে আমি প্রশ্ন রাখতে চাই, সারাদিন টেলিভিশন খুললে আওয়ামী লীগ নেতাদের কাছে জামাত শিবির, জামাত শিবির। আজকে যারা 9.5 বছর বাংলাদেশকে গণতন্ত্র হত্যা করে বাংলাদেশে শাসন করেছে, আজকে ইসরাফিল সাহেব বলুক যে তারাও কোনোদিনও এই স্বৈরাচারের সাথে আর জোট করবে না। আমি আপনার এই প্রশ্নটি নিয়ে আবার ফেরত আসছি। একটা ছোট্ট বিরতির সময় হয়ে গেছে, একটা বিরতি নিয়ে ফেরত আসছি 71 জানালে। দৈনিক ইনকিলাবে পুলিশের তল্লাশি, বার্তা সম্পাদক সহ আটক 4, ছাপাখানা সহ 3টি কক্ষ সিলগালা। সব দল নিয়ে ভোটের জন্য সংলাপ চান কূটনীতিকরা, বিএনপিকে জামাত ছাড়তে হবে বললেন পররাষ্ট্রমন্ত্রী। আলোচনা করার আগে জামাতকে ছেড়ে আসতে হবে এবং ধ্বংসাত্মক রাজনীতি পরিহার করতে হবে। 2 মাস পর বিএনপি অফিসে মির্জা ফখরুল, সংকট নিরসনে সরকারকেই সংলাপের উদ্যোগ নেওয়ার দাবি। আজকে দেশে বিরোধী দলকে নির্মূল করে দেওয়ার একটা পরিকল্পনা নেওয়া হবে। সহিংসতার কারণে স্থগিত 7 আসনের 3টিতে জয়ী আওয়ামী লীগ, 1টি করে আসন পেয়েছে জাতীয় পার্টি, তরিকত ও স্বতন্ত্র প্রার্থী। 71 জার্নালে আরো একবার স্বাগত জানাচ্ছি এবং আপনারা যে শিরোনামগুলো শুনলেন সেই শিরোনামগুলো আমাদের বার্তা পক্ষে পাওয়া সর্বশেষ শিরোনাম। কিন্তু আপনারা যেমনটি শুনছিলেন যে ইনকিলাব অফিস, দৈনিক পত্রিকা ইনকিলাব, সেখানে একটি খবর প্রকাশের অভিযোগে এই মুহূর্তে সেখানে পুলিশ তল্লাশি চালিয়েছে। আমাদের সাথে আমাদের প্রতিবেদক আছেন, আমাদের প্রতিনিধি আছেন ডলার মেহেদি সেখানে, এবং তিনি এই মুহূর্তে যুক্ত হচ্ছেন। একটু চট করে শুনে নেই ডলার, এই মুহূর্তে ইনকিলাব অফিস কি বন্ধ? ডলার, আপনি কি শুনতে পাচ্ছেন? এই মুহূর্তে কি ইনকিলাব অফিস বন্ধ করে দেওয়া হয়েছে? আপনি জানেন যে বৃহস্পতিবার 8:30টার দিকে এই মুহূর্তে সিলগালা, দৈনিক ইনকিলাব সিলগালা করে বন্ধ করে দেওয়া হয়েছে। আপনি জানেন যে রাত 8:30টার দিকে ডিবির একটি দল দৈনিক ইনকিলাব হিসাবে আকস্মিক অভিযান চালায় এবং প্রায় 2.5 ঘন্টা অবস্থান করার পর দৈনিক ইনকিলাবের 4 জন সহকর্মীকে আটক করে। যে 4 জন সহকর্মীকে আটক করে তারা হলেন বার্তা সম্পাদক রবিউল্লাহ রবি, ডেপুটি চিফ রিপোর্টারের দায়িত্বে থাকা রফিক মোহাম্মদ
সিনিয়র রিপোর্টার আফজাল বারী এবং স্টাফ রিপোর্টার আহমেদ তাকি, এই চারজনকে আটক করে নিয়ে যায় ডিবির দল এবং তাদেরকে কোথায় নিয়ে গেছে তা এখনো পর্যন্ত জানা যায়নি। তবে ইনকিলাব সহকর্মীরা বলছেন তাদেরকে হয়তো ডিবি অফিসে নিয়ে গেছে এবং যাওয়ার সময় তারা 3টি কম্পিউটার, 3টি রুম, প্লেট রুম, সার্ভার এবং দৈনিক ইনকিলাবের প্রেস আপনার সিলগালা করে দিয়েছে। এবং ইনকিলাবের সহকর্মীদের সাথে আমি কথা বলেছি, গ্রেপ্তারের কারণ হিসেবে তাদেরকে বলা হয়েছে যে আইসিটি অ্যাক্টের ধারায় ওয়ারি থানায় একটি মামলা করা হয়েছে, এরই পরিপ্রেক্ষিতে তাদেরকে আটক করেছে ডিবির দল। এবং এই কারণে আগামীকাল সকাল 11টায় প্রেস ক্লাবের সামনে ঢাকা রিপোর্টার্স ইউনিটি, বাংলাদেশ ক্রাইমস রিপোর্টার অ্যাসোসিয়েশন এবং ঢাকা সাংবাদিক ইউনিয়নের পক্ষ থেকে এর প্রতিবাদে একটি বিক্ষোভ সমাবেশ করা হবে। ধন্যবাদ ডলার। আমার মনে হয় আমরা সব খবরই পেয়ে গেছি। অনেক ধন্যবাদ আপনাকে। আমাদের সাথে ছিলেন এতক্ষণ আমাদের প্রতিনিধি ডলার মেহেদী। আমাদের সাথে আরও যে দুজন অতিথি যুক্ত আছেন আপনারা জানেন যে মোহাম্মদ ইসরাফিল আলম এবং জনাব জয়নাল আবদিন ফারুক। আমরা তাদের সাথে আরও একটু যুক্ত হচ্ছি। মোহাম্মদ ইসরাফিল আলম, আপনার কাছে একটি প্রশ্ন রেখে আমি আসলে জয়নাল আবদিন ফারুক একটি প্রশ্ন রেখেছিলেন, আমি সেই প্রশ্ন নিয়েই বিরতিতে গিয়েছিলাম যে আপনারা যাদের বিরুদ্ধে 9.5 বছর আন্দোলন করেছেন, আজকে তাদেরকে কখনো বিরোধী দলে কখনো মন্ত্রিসভার অংশ করে নিয়ে সরকার গঠন করছেন, এটি বা মানে নৈতিকভাবে কতটা শক্ত অবস্থান প্রমাণ করলো আপনাদের? এখন জামাতে ইসলাম আর জাতীয় পার্টি দুটো দলকে এক সমীকরণ করলে এটা ভুল হবে, কারণ আমি তো মনে করি যে বিএনপি আর জাতীয় পার্টি এই দুটি দলের মধ্যে আদর্শগত নীতিগত তেমন কোনো পার্থক্য নাই, তাদের দলের ম্যানিফেস্টো দেখলে তাই বোঝা যায়। কিন্তু জামাতে ইসলামের গঠনতন্ত্র আমাদের সংবিধানের সাথে সাংঘর্ষিক এবং জামাতে ইসলামের রাজনীতির দর্শন যে এটা একদম সূচনা লগ্ন থেকেই এটা মানবতার, গণতন্ত্রের এবং সত্যিকার অর্থে এটা 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 হচ্ছে মানুষের মধ্যে যে সম্প্রীতির যে একটা ব্যবস্থা রাজনৈতিক সিস্টেমে থাকে তার সরাসরি পরিপন্থী। এই কারণেই জামাতকে জাতীয় পার্টির সাথে সমীকরণ করাটা ঠিক হবে না। কারণ আমি যে কথাটা বলতে চাই যে জামাতে ইসলামের সাথে আওয়ামী লীগের যে সম্পর্কটা ছিল সেটা ছিল একটা আন্দোলনের সম্পর্ক, তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে একটা আন্দোলনের সম্পর্ক। আমরা একসাথে জোটও করিনি, একসাথে সরকারও গঠন করিনি, একসাথে আমরা কোনো মঞ্চে বক্তব্য রাখিনি। তবে বিএনপি এখন তাদের সাথে জোট করেছে, সরকারও গঠন করেছে এবং তাদের সাথে আন্দোলন করছে এবং জামাতে ইসলামের গ্রেপ্তারকৃত যুদ্ধাপরাধীদের মুক্তির দাবিতে বিএনপি দাবিও করেছে এবং লং মার্চও করেছে। যার কারণেই জামাতে ইসলাম আজকে তাদের দ্বারা শক্তি সঞ্চয় করে এই সারা দেশের নাশকতাগুলো চালিয়ে যাচ্ছে। এইটা দেশ এবং জাতির কোনো অবস্থাতেই মেনে নিতে পারে না, এটা কারো কাছেই কাম্য নয়। সেই জন্যই বলা হয়েছে যে জামাতে ইসলামের সাথে সম্পর্কটা ছিন্ন করে বিএনপি যদি আসতে পারে, আওয়ামী লীগ এবং বিএনপির সাথে সম্পর্কের নৈকট্যতা এবং খুব দ্রুত আমার মনে হয় এটা একটা সৃষ্টি হওয়ার সম্ভাবনা। জি, মোহাম্মদ ইসরাফিল আলম একটু শুনে নিই আমি জয়নাল আবদিন ফারুক। যে প্রশ্নটি মোহাম্মদ ইসরাফিল আলম করছেন বা অনেকেই করছেন যে জামাতের যে সহিংসতার চিত্র এবার দেখা গেছে আন্দোলনে, অবরোধে, হরতালে, সেই সহিংসতার চিত্র বাংলাদেশ কখনো মুক্তিযুদ্ধের পরে এই ধরনের সহিংসতা এর আগে কখনো দেখেনি। সেক্ষেত্রে এই সহিংসতার দায়ভার কোনো না কোনোভাবে বিএনপির ওপর তো নিশ্চয়ই বর্তায়, কারণ বিএনপির অবরোধ কর্মসূচির ব্যানারেই তো জামাতের এই সহিংসতাগুলো হয়েছে। সেক্ষেত্রে আপনারাই বা এই সহিংসতার দায়ভার এড়ানোর চেষ্টা করছেন না কেন? আমি মিথিলা আপনাকে শুধু স্মরণ করে দিতে চাই 1973 সালে স্বাধীনতার পর 1972 থেকে 75 পর্যন্ত যারা ক্ষমতায় ছিলেন তারাও বাংলাদেশে রক্ষী বাহিনী দিয়ে কত মুক্তিযোদ্ধা, কত জাসদের কর্মীকে হত্যা করেছেন। আজকে তারাও সেই সহিংসতা রাজনীতি থেকে তখন বেরোতে পেরেছেন কিনা? আজকে জামাতে ইসলাম যদি সহিংস দল হয়ে থাকে, জামাতে ইসলাম আমাদের রাজনৈতিক জোট, আজকে তদন্ত হবে, আইনের আশ্রয় যাবে, আইনের আওতায় আনা হবে, কিন্তু দেখা মাত্র গুলি করা, তাকে জামাতে ইসলাম শিবির পরিচয় দেওয়ার পরপরই ছাদ থেকে ফেলে দেওয়া, এটা কোন মানবাধিকার, এটা কোন আইন? আজকে তা আমি মনে করি দিতে চাই যে জামাতে ইসলাম আমাদের রাজনৈতিক জোট, 18 দলীয় জোট। আমাদের নেত্রী বিএনপি চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া বলেছেন সময় কথা বলবে। আমি ওইটুকু শুধু বলতে চাই, যারা জামাতে ইসলামকে
একসাথে আন্দোলন করে একই টেবিলে বসে আন্দোলন করতে পেরেছেন, যারা রাস্তায় থাকতে পেরেছেন, একই সাথে পদত্যাগ করতে পেরেছেন, তারা আজকে বিএনপির সাথে যদি জোট করে তখনই তারা রাজাকার আলবদর হয়ে যায়। সে বিষয়ে জনাব ফারুক, একটা বিষয় আমি আপনার কথার মাঝখানেই বলছি, একটি বিনয়ের সাথে একটি কথা আমি জানতে চাই। আপনারা অনেক জ্যেষ্ঠ রাজনীতিবিদ বাংলাদেশের, ৭২ থেকে ৭৫-এ যে সহিংসতা হয়েছে সেই সহিংসতার সাথে যদি আজকে এই সহিংসতার মিল থেকেই থাকে, তাহলেই কি সহিংসতা যৌক্তিক হয়ে যায়? না না, আমি যৌক্তিকের কথা বলছি না, আমি শুধু স্মরণ করে দিতে চাই যে রক্ষী বাহিনীর অত্যাচারে কত মায়ের বুক খালি, সেটিও যেমন অন্যায় ছিল, আজকে যদি সেটি অন্য কোনো দল যদি করে থাকে। না মিথিলা, আমি যুক্তিগত প্রমাণ, আমি শুধু স্মরণ করে দিতে চাই কথাগুলো। সেই কারণে আমি যে কোনো হত্যাকাণ্ড, যে কোনো সহিংসতার বিরুদ্ধে আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া সবসময় বলে আসছেন শান্তিপূর্ণ কর্মসূচি। আজকে দেখেন, এটা তারা বলে মুখে গণতন্ত্র, আজকে সভা সমাবেশ মিছিল সবকিছু বন্ধ। আমরা রাস্তায় একটা মিছিল করতে পারি না, বিএনপি কার্যালয়ে যেতে পারি না, কার্যালয়ের তালা বন্ধ অবস্থা থাকে। যেখানে বেগম খালেদা জিয়াকে বালুর গাড়ি দিয়ে, বালুর ট্রাক দিয়ে, জনকামান দিয়ে বাড়ি অবরুদ্ধ করে রাখা হয়, সেখানে আজকে আমাদের পিঠ দেওয়ালে ঠেকে যাওয়ার পরে আজকে আমরা আন্দোলনে গিয়েছি। আমাদেরকে মিছিল করতে দেন, আমাদেরকে শান্তিপূর্ণ কর্মসূচি পালন করতে দেন। দেখুন, আমরা আগামী ২০ তারিখে আমাদের সোহরাওয়ার্দী উদ্যানে সভা করার ঘোষণা করেছি। কিন্তু আপনাদের এই আন্দোলনের সাথে তো কোনো জনসম্পৃক্ততা ছিল না জনাব ফারুক। আপনি ঢাকা শহরের কয়েকটি সরকারি গাড়ি চালিয়ে যদি আমাদের এই আন্দোলনের পরাজয়ের কথা বলেন, আমি কোনোদিনও রাজনৈতিক কর্মী হিসেবে স্বীকার করে নেব না। সারা বাংলাদেশ থেকে রাজধানী বিচ্ছিন্ন ছিল, সারা বাংলাদেশে এই সরকারের বিপক্ষে রায় দিয়েছে, যেখানে একটি নির্বাচনে ৪৭টা কেন্দ্রে একটি ভোট পড়ে নাই, যে নির্বাচনে ৫% বেশি ভোটার অংশগ্রহণ করে নাই। নির্বাচন কমিশনের আজ্ঞাবহ যে প্রধান নির্বাচন কমিশন ২ দিন অপেক্ষা করার ৪০% ভোট দেখিয়েছেন। সেই দেশে কি করে বিশ্বাস করা যায়? এটা একটা হাস্যাস্পদ এবং এটা অগ্রহণযোগ্য একটা নির্বাচন। মিথিলা, জনাব জালালউদ্দিন ফারুক, আপনাকে অনেক ধন্যবাদ। আমি মোহাম্মদ ইসরাফিল আলমের কাছে একটা ছোট্ট প্রশ্ন নিয়ে নিতে চাই, উত্তর নিয়ে নিতে চাই। আপনি বলতে চাইছেন কিছু? জি হ্যাঁ মিথিলা আপা, আমি একটা কথা বল। জয়নাল আবেদিন ফারুক ভাই আমার চেয়ে অনেক সিনিয়র পার্লামেন্টারিয়ান, বীর মুক্তিযোদ্ধা, ওনার প্রতি সম্মান রেখে আমি একটি কথা বলতে চাই। উনি একটি কথা বলেছিলেন যে নবম এবং দশম সংসদ, আসলে আমরা যেদিন শপথ গ্রহণ করেছি সেই দিনই আমরা দশম সংসদের সদস্য হিসাবে আমরা পরিগণিত হয়ে গেছি। নবম সংসদ ওই দিন থেকে আমাদের জীবনের অতীত হিসাবে গণ্য হয়ে গেছে। তাই এটা নিয়ে আমার মনে হয় বিতর্ক করার সুযোগ খুবই কম। হাইকোর্টে রিট পিটিশন হয়েছে, রিট পিটিশনের মামলায় হাইকোর্ট কি জাজমেন্ট দেয় সেই দিকে আমরা অপেক্ষা করি। এটা একটা সাংবিধানিক প্রশ্ন। আমার মনে হয় সাংবিধানিক বিষয়টা কম্পিটেন্ট কোর্ট এই বিষয়ে যে জাজমেন্ট দিবে সেটা আমাদের সবার জন্যই সবার জন্য এটা 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 মানার বিষয় হয়ে যাবে। আর আরেকটা বিষয়, বাসন্তীর কথা উঠিয়েছেন। বাসন্তীকে জাল পরানো হয়েছিল। বাসন্তীকে যে জাল পরানো অবস্থায় দেখানো হয়, ওই জালের যে মূল্য তখন ছিল, ওই মূল্য দিয়ে 10টি শাড়ি কেনা যেত। অতএব জাল পরানোর ঘটনাটা যে একটা নাটক, সাজানো নাটক এই জয়নাল আবেদিন ফারুক ভাইদের, এটা কিন্তু এখন আর মানুষের বুঝতে বাকি নাই। তো ৭২-এর হচ্ছে কাঁথা দিয়ে, ছিঁড়া কাঁথা দিয়ে আপনি এই ২০১৩ সালের অগ্নিদগ্ধ মানুষের শরীর তো ঢেকে রাখতে পারবেন না। অতএব অতীতকে নিয়ে এত টানাহাসড়া না করে বর্তমানকে নিয়ে আসলে আমরা কথা বলি, ভবিষ্যৎ বিনির্মাণের জন্য আমরা চেষ্টা করি। আর একটা বিষয় যেটা আমার মনে হয়, যেটা বলেছেন জয়নাল আবেদিন ফারুক ভাই, যে আপনারা এই যে ইনকিলাব পত্রিকা সম্পর্কে, ইনকিলাব পত্রিকা আসলে আমি সংবাদপত্রের স্বাধীনতার ব্যাপারে, সাংবাদিকতার স্বাধীনতার ব্যাপারে আমি অত্যন্ত শ্রদ্ধাশীল, এবং সাংবাদিকরা যেন ভালো লিখতে পারে সেই জন্য আমার ব্যক্তিগত অবস্থান থেকে যতটুকু ইন্সপায়ার করা সম্ভব আমি কিন্তু ইন্সপায়ার করি। কিন্তু আপনারা দেখবেন যে 16 তারিখে 14 তারিখে আমি একটু অনুরোধ করব আপনাকে যে আমরা এই বিষয়টি নিয়ে আরো বিস্তারিত আলাপ করতে চাই, এবং আশা করছি যে আপনি আমাদের সাথে এই অনুষ্ঠানে যুক্ত থাকবেন। সেনসিটিভ, জি আপনি যুক্ত থাকবেন এবং যে কোনো সময় আলোচনায় আপনি যুক্ত হবেন। সংবাদপত্রের অফিসে তালা দেওয়া এবং সাংবাদিক গ্রেফতার করা,
এটা একটা খুবই স্পর্শকাতর। সেজন্য আমি আপনার কাছে একটু লিপ চাই, যদি আপনি সুযোগ দেন। আমি একটু যেহেতু সরকারের আমি একটু বলার জন্য একটু সুযোগ দিবেন, আপনার কাছে। আপনি আমাদের সাথে আছেন, আমাদের সঙ্গে অনুষ্ঠানে যুক্ত আছেন। আমি আশা করব যে এই বিষয়টি আমরা একটু উত্থাপন করব, একটু বেশি করে জানতে চাইবো, বলতে চাইবো কথা। ডক্টর মাহমুদ আহমেদের অনেক কথা ছিল, অনেকক্ষণ ধরে সময় আছে। অবশ্যই অনেকটাই সময় আছে, আমাদের অনুষ্ঠান এখনো বেশ অনেক লম্বা। আপনি যে আমরা এতক্ষণ ধরে যে জিনিসগুলো আলোচনা করছিলাম সেই বিষয় নিয়ে আপনার কিছু বক্তব্য ছিল বলে আমার মনে হয়, বিশেষ করে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বক্তব্য, কূটনীতিকদের সঙ্গে যে জামাতের সঙ্গে ছাড়তে হবে, মির্জা ফখরুল ইসলাম আলমগীরের প্রায় 1 মাস পরে বিএনপি কার্যালয়ে আগমন এবং তার বিভিন্ন বিষয়ে বক্তব্য, এর সাথে ইনকিলাবের ইস্যুটিকে আমরা কিছুক্ষণ আশা করি আপনি আমাকে থামাবেন না। আমি যে কয়টা কথা বলার খুব সংক্ষেপে আমি বলবো, খুব বেশি সময় আপনি দিব না। আমি জানি আপনি সময়ের সমস্যার মধ্যে আছেন। ওকে, ইনকিলাব পত্রিকার অফিসে আমি বোঝা যাচ্ছে যে আজকে হচ্ছে এক ধরনের ডিবি পুলিশ রেড করছে বা এই ধরনের কিছু একটা। কি কারণে করছে বিষয়টা সম্পর্কে আমার স্পষ্ট ধারণা নেই, তবে আপনাদের এখান থেকে যেটুকু শুনলাম তাতে মনে হচ্ছে কোনো জাতীয় নিরাপত্তা সংশ্লিষ্ট কোনো একটা বিষয়, জাতীয় নিরাপত্তা সংশ্লিষ্ট কোনো একটা বিষয় তাদের পত্রিকা ছাপিয়েছে যেটি সরকার পছন্দ করেনি। কোনো একটা পত্রিকা, আমি ব্যক্তিগতভাবে, আমি সাংবাদিক নই, সাংবাদিকতা জগতের মানুষ নই, আমি ব্যক্তিগতভাবে পাঠক হিসেবে যেটুকু বুঝি, কোনো পত্রিকা যখন কোনো একটা কিছু ছাপে তার নির্দিষ্ট তথ্যসূত্র থাকে। সরকার যদি মনে করে যে সত্য তথ্যসূত্রটা সঠিক নয়, ভুল ছাপিয়েছে, তাহলে সেই পত্রিকার কাছ থেকে সেটা জানতে চাইতে পারে এবং সরকার সেটা জানতে চাইবারও নির্দিষ্ট প্রক্রিয়া রয়েছে। কোনো প্রকার প্রক্রিয়া অনুসরণ না করে এরকমভাবে অসহিষ্ণু হয়ে একটা গণমাধ্যমের উপর যে আক্রমণটা করা হয়েছে, আমি এটাকে স্পষ্ট ভাষায় গণমাধ্যমের স্বাধীনতার উপর আক্রমণ হিসেবে মনে করি, প্রথম কথা। এবং আমি ব্যক্তিগতভাবে এর প্রতিবাদ করছি এবং নিন্দা জানাচ্ছি। আমি এই সরকার, যে সরকারটা প্রলম্বিত হয়েছে তার আগের সময়গুলোতে আমরা লক্ষ্য করেছি আমার দেশ পত্রিকা, মাহমুদুর রহমান সাহেবকে গ্রেফতার আমার দেশ পত্রিকার সম্পাদক এবং বিভিন্ন টেলিভিশন চ্যানেল, ইসলামিক টেলিভিশন চ্যানেল, দিগন্ত টেলিভিশন চ্যানেল, এই চ্যানেলগুলো বন্ধ করে দেওয়ার মধ্যে ভিন্ন মতের যে কোনো সাংবাদিকতা অথবা সরকারের পছন্দ নয় এই ধরনের যে কোনো খবরকে এক ধরনের পদদলিত করবার এক ধরনের সংস্কৃতি বর্তমান সরকারের মধ্যে আমরা লক্ষ্য করেছি, যেটা আমি মনে করি মুক্ত বুদ্ধির চর্চা, মুক্তভাবে নিজের মতামত প্রকাশ করবার মানুষের যে স্বাধীনতা, যেটা সংবিধান দিয়েছে, সেই স্বাধীনতার পরিপন্থী। সরকারের কাছে আহ্বান জানাবো এই বিষয়ে অধিকতর সহিষ্ণু হবার জন্য, প্রথম। দ্বিতীয় কথা হচ্ছে, আমি দ্বিতীয় পয়েন্ট আপনি যেটা বললেন সেটা হচ্ছে যে এই আওয়ামী লীগের পক্ষ থেকে আমাদের এমপি সাহেবও একটু আগে বলছিলেন জামাতকে ছেড়ে আসার জন্য। আমি নিজে ব্যক্তিগতভাবে মনে করি, আমি জামাতের রাজনীতি আমি যতটুকু ফলো করেছি এবং জামাতের রাজনীতি সম্পর্কে এদেশের সাধারণ মানুষের এবং রাজনৈতিক দলগুলোর যে দৃষ্টিভঙ্গি, তাতে সবার মধ্যে এক ধরনের দৃষ্টিভঙ্গি মনে হচ্ছে, সেটা হচ্ছে জামাতকে ছাড়া রাজনীতি করবার। ওকে, যে দলটি আমাদের স্বাধীনতা যুদ্ধের, মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছে, সেই দলকে ছাড়া রাজনীতি করবার এই যে একটা দৃষ্টিভঙ্গি, এটি অত্যন্ত ইতিবাচক একটা দৃষ্টিভঙ্গি। সেই দৃষ্টিকোণ থেকে আওয়ামী লীগ যখন বলে জামাতকে ছাড়া রাজনীতি করবার কথা যখন বলে, তখন এটা প্রশংসাযোগ্য, কিন্তু একটা প্রশ্নবোধক চিহ্ন দিয়ে। প্রশ্নবোধক চিহ্নটা কেন সেটা আমি আপনাকে বলছি। সেটা হচ্ছে ঐতিহাসিকভাবে জামাতের সাথে রাজনীতি করবার একটা ঐতিহাসিক সংস্কৃতি কিন্তু আওয়ামী লীগের আছে। আওয়ামী লীগ যদি অন্য কাউকে উপদেশ দেওয়ার আগে আওয়ামী লীগকে এই জিনিসটা নিজকে ক্লিয়ার করতে হবে প্রথমে। সেটা হচ্ছে কি, আপনার মনে থাকবার কথা, এর আগে তত্ত্বাবধায়ক সরকারের আন্দোলন থেকে শুরু করে আওয়ামী লীগের সাথে নির্বাচন করা থেকে শুরু করে বিভিন্ন পর্যায়ে আওয়ামী লীগের সাথে আমরা এই জামাতের এই রাজনৈতিক সম্প্রীতি আমরা সবসময় লক্ষ্য করেছি। আপনার মনে থাকবার কথা, একসময় একটা প্রেসিডেন্সিয়াল ইলেকশনে বদরুদ্দিন হায়দার চৌধুরী সাহেব, বিচারপতি বদরুদ্দিন হায়দার চৌধুরী, আমি যদি ভুল না করে থাকি ওনার নাম আর কি, ওনাকেও তখন আমরা লক্ষ্য করেছি, তখনকার জামাতের যিনি নেতা ছিলেন, জামাতের নেতার কাছ থেকে সমর্থন চাইবার জন্য তিনি আগ্রহ প্রকাশ করেছেন এবং গিয়েছেন। এখনও আমি কয়েকদিন আগে বেগম খালেদা জিয়ার, বিরোধী দলীয় নেত্রী বেগম খালেদা জিয়ার, ওনার পক্ষ থেকে একটা কথা বলা হয়েছে, সেটা হলো এরকম, এখনও আওয়ামী লীগ জামাতের সাথে নিচে নিচে এক ধরনের সম্পর্ক রাখে। সুতরাং আওয়ামী লীগ যদি নিশ্চিতভাবে এই জিনিসটা চায়, যে এই দৃষ্টিভঙ্গি পোষণ করে যে জামাতের সাথে কোনো রাজনৈতিক দল আন্দোলন করবে না, কোনো রাজনৈতিক দল রাজনীতি করবে না, তাহলে আওয়ামী লীগকে প্রথমে এই বিষয়গুলোকে ক্লিয়ার করতে হবে এবং নিশ্চিত করতে হবে বিএনপি যদি কখনো এটাকে ছেড়ে দেয়, আওয়ামী লীগের সম্পর্ক, জামাতের সাথে সম্পর্ক ছিন্ন করে, আওয়ামী লীগের সাথে তখন আবার জামাতের সাথে নতুন করে সম্পর্ক তৈরি হবে না। বিএনপি তাকে পর করলে আওয়ামী লীগ তাকে আপন করে নেবে না, যে সংখ্যাটা বিএনপিরও আছে এবং বিএনপি অতি সম্প্রতি এই কথাটাও বলেছে। আমি বলছি, আমার কথা শেষ
হয়নি কিন্তু এখনো। আচ্ছা, আমাদের একটা বিরতি নিতে হবে। জি, বলুন। আমি আগে আপনাকে বলেছি যে আমাকে বিরতির জন্য জি, বলবেন না। আপনি আচ্ছা, আরেকটা কথা, তিন নম্বর পয়েন্ট। সেটা হচ্ছে আওয়ামী লীগ যদি মনে করে যে জামাতের সাথে বিএনপির কখনো রাজনীতি করা উচিত নয়, আওয়ামী লীগের কাছে সবচেয়ে মোক্ষম একটা অস্ত্র আছে, সেটা হচ্ছে কি আওয়ামী লীগ এখন জামাতকে ব্যান করে দিতে পারে। আওয়ামী লীগ ক্ষমতায় আছে এবং জামাতকে ব্যান করে দেওয়ার জন্য যথেষ্ট অনুকূল পরিবেশ তাদের কাছে আছে। সুতরাং জামাতকে যদি তারা ব্যান করে দেয় তাহলে 18 দলীয় জোটের অংশ তারা হতে পারবে না, কারণ হচ্ছে একটা নিষিদ্ধ ঘোষিত সংগঠনকে নিয়ে নিশ্চয়ই বিএনপি গাঁট ছাড়া বাঁধবে না। কিন্তু আমি বুঝতে পারছি না সেটা না করে যখন আওয়ামী লীগের পক্ষ থেকে বিএনপিকে যখন এই পক্ষগুলো বলা হয় তখন এটা এক ধরনের রাজনৈতিক এটাকে কি বলা যায়, এটা রাজনৈতিক কমপ্লেক্স আরো বাড়ায় বলে আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয়। মানে এটি নেহায়েতই একটা চাপ সৃষ্টি করে বিএনপির উপর। আমার কাছে সেটাও মনে হয়। এটা আমার কাছে এই শব্দটা আমি ব্যবহার করতে চাই না, অন্য জায়গায় হলে আমার কাছে এটা অনাকাঙ্ক্ষিত মনে হয়। যদি মনে করেন যে আওয়ামী লীগ যদি সত্যিকার অর্থে মিন করে থাকে এটাকে, আমার কাছে মনে হয় আওয়ামী লীগ মিন করছে। আওয়ামী লীগ যদি সত্যিকার অর্থে এটা মিন করে থাকে তাহলে তাকে যেটা করতে হবে অ্যাজ ইট ইজ জামাতকে ব্যান করতে হবে। যদি ব্যান করে দেয় এবং তখন বলতে পারবে যে জামাতের সাথে তো এখন কারো সম্পর্ক রাখার কোনো সুযোগ নেই, কারণ এটাকে নিষিদ্ধ করে সেটা আমি যেটি বলতে চাচ্ছি যে এক ধরনের চাপ সৃষ্টি করা বিএনপির উপর। সেটা হতে পারে। আমার ডক্টর মামুনুল অনেকগুলো পয়েন্ট জমা হয়ে গেছে, আমরা আবারও পরবর্তী পয়েন্টগুলো নিয়ে আসবো। না, সবকিছু ক্লিয়ার করার জন্য আরো অনেক সময় আপনি পাবেন আশা করছি। আমাদের যদি একেবারে অনির্ধারিত সময় থাকতো খুব ভালো হতো। সবাই অনেক কথা আমরা বলতে চাই, অনেক কথা জমা হয়ে আছে, আর সেই সব কথাগুলো নিয়ে ফিরে আসতে যে একটি ছোট্ট বিরতির পর। একাত্তর জার্নাল এবং আরও একবার স্বাগত জানাচ্ছি। আমি শাহনাজ বেগমের কাছে অনেকক্ষণ, শাহনাজ বেগম চুপচাপ বসে আছেন, শুনছেন, আশা করছি অনেক কিছু লিখেছেন, অনেক মামুন আহমেদ অনেক প্রসঙ্গগুলো তুলেছেন। একটু করে যদি বলেন আমি প্রশ্নটা। জি না, আমি প্রথমেই দুঃখ প্রকাশ করব ইনকিলাব পত্রিকাটিতে আমার যারা সহকর্মী রয়েছে তাদের বিষয়ে, এবং আমি এ বিষয়ে খুব পরিষ্কারভাবে এখনো পর্যন্ত সরকারের দিক থেকে কোনো প্রেস নোটের খবর আমি পাইনি। আমরা আশা করছি তথ্যমন্ত্রী সেটা আমাদেরকে দেবেন, তাহলে আমরা অনেক পরিষ্কার হয়ে যাব। কিন্তু আমাদের কাছে আমরা যেটুকু শুনেছি, যেটুকু জানতে পেরেছি, কিংবা আরেকটি টেলিভিশন টক শোতে তথ্যমন্ত্রী কিছু তথ্য দিয়েছেন, সেখানে তারা বলেছেন যে সাতক্ষীরায় যে যৌথ বাহিনীর অভিযানটা ছিল সেই অভিযানটাতে ভারতীয় সেনাবাহিনীকে কিংবা ভারতীয় বাহিনী অংশগ্রহণ করেছিল, এই মর্মে একটি খবর প্রকাশ হওয়ার পরে এটাকে স্পর্শকাতর, এবং এই বিষয়টিতে তারা যে ফ্যাক্টসের কাগজপত্র দেখিয়েছেন সেটা সরকারের কাছে গ্রহণযোগ্য নয়। কিন্তু এই বিষয়টি নিঃসন্দেহে এই ধরনের খবর প্রকাশ করাটার আগে সরকারের যে গোপনীয়তার বিষয়গুলো আছে সেই বিষয়গুলো নিশ্চয়ই সরকারের মতো করে দেখবে। কিন্তু এখানে যে 300-350 কর্মী বাহিনী রয়েছেন, অন্য যারা রয়েছেন, তারা কিন্তু এই পত্রিকার যে নীতি তার সঙ্গে সম্পর্কিত নন। তাদের যে জায়গাটি, তাদের যে রুটির প্রশ্নটি, সেটি কিন্তু আজকে শেষ হয়ে যাচ্ছে, একদম অন্ধকারের দিকে যাচ্ছে। এই অন্ধকার বিষয়টি আমার কাছে খুবই ন্যায়সঙ্গত মনে হয় না। আমার মনে হয় যাদেরকে সরকার ব্যবস্থার অধীনে নিয়ে আসতে চায় তাদের সঙ্গেই এই আচরণগুলো হওয়া উচিত এবং তাদেরকে নিয়েই বসা উচিত। তাদেরকে অ্যারেস্ট করার দরকার হলে সেটাও করা যায়, কিন্তু একেবারেই ঢালাওভাবে তাদের রুজিকে অনিশ্চয়তার মধ্যে ফেলে দেওয়া, এই বিষয়টা আমার কাছে অত্যন্ত দুঃখজনক। এই বিষয়টা আমি বলবো, কিন্তু আমি অবশ্যই একই সঙ্গে সরকারের একটা অবস্থান জানতে চাই। আমি একটু আপনাকে আপনার সুবিধার জন্য আমি একটু যুক্ত করে দিতে বলবো, সেটি হচ্ছে এই ব্যাপারে কিছু সামাজিক নেটওয়ার্কে বিশেষ করে খুব আমরা নির্ভরযোগ্য বলবো না, খুব নির্ভরযোগ্য মাধ্যম না হলেও কিছু সামাজিক নেটওয়ার্কে গণমাধ্যমে আমরা দেখেছি যে এই বিষয়ে একটি ফ্যাক্স দেখানো হচ্ছে, যে ফ্যাক্সে দেখানো হচ্ছে বাংলাদেশের যেটি রাষ্ট্রীয় সিলগালা সেটির মধ্যে দিয়ে দেখানো হচ্ছে। আমি সেটা দেখেছি ভারতীয় সেনাবাহিনী, আমি যেটা দেখেছি, আমরা কিন্তু আমাদের মনে আছে, জি আমাদের কিন্তু মনে আছে যে এই যে দেখানো হচ্ছে, এই দেখানো হওয়ার বিষয়টি সঠিক কিনা সেটাও কিন্তু চেক করার ব্যাপার আছে। কারণ আমার দেশ পত্রিকায় একটা গিলাব নিয়ে কি হয়েছিল আমরা জানি, দেলোয়ার হোসেন সাঈদী চাঁদে গেছেন, এগুলো আমরা জানি। এই জানাগুলোকে সামনে নিয়ে এটা কিন্তু পুঙ্খানুপুঙ্খভাবে পরিষ্কারভাবে সরকারকে বলা দরকার। এই সবকিছু তো বানানো সম্ভব এখন কম্পিউটারে, সবই, এবং ফটোশপে বসে অনেক কিছুই করা সম্ভব। এবং এই ব্যাপারে যেটি পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে, এই পর্যন্ত যে কয়েকটি টুকরো খবর আমরা জানতে পেরেছি যে যেই কর্তৃপক্ষের নাম উল্লেখ করা হয়েছে তারা আসলে কোনোভাবেই ভারতীয় সেনাবাহিনীর দায়িত্বে নন, সুতরাং এই ফ্যাক্স তাদের কাছে আসতে পারে না। আমি এটা দেখেছি, কিন্তু তারপরও আমি আশা করব যে সরকার একটা প্রেস নোট দিবে এবং যত দ্রুত দেবে ততই ভালো, মঙ্গল। এই কারণে মঙ্গল, কারণ আপনি যখন কনফিউশন, বিশেষ করে
গণমাধ্যম হচ্ছে অত্যন্ত সেনসিটিভ একটা বিষয়, এবং সেখানে এর আগে বেশ কয়েকটি পত্রপত্রিকা এবং টেলিভিশনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। সুতরাং সরকারকে তার অবস্থান অবশ্যই পরিষ্কারভাবে বলতে হবে যে আমি ঠিক এই কারণে এই কাজটি করেছি, এবং যারা জড়িত হবেন তাদের বিরুদ্ধে যদি রাষ্ট্রের কোনো ব্যবস্থা নেবার সুযোগ থাকে সেটাও সরকার নেবে, কিন্তু অন্য প্রক্রিয়ায় যারা একেবারেই নিরপরাধ তাদেরকে বেঁচে থাকার ব্যবস্থাটাও কিন্তু সরকারকে দেখতে হবে। এটা হচ্ছে আমার অবস্থান। উনি একটি বিষয়ে খুব পরিষ্কারভাবে বলেছেন জামাত ইসলাম প্রসঙ্গে, এবং জামাত ইসলাম প্রসঙ্গে বলতে যে আমাদের ফারুক সাহেবও বিএনপি নেতা, উনিও বলেছেন যে জামাতকে ঘিরে আওয়ামী লীগের যে অবস্থান এবং জামাতকে ছেড়ে রাজনীতি করা, এর সঙ্গে জাতীয় পার্টিকে মিলিয়ে দেওয়া। আমি মিথিলা একটা কথা বলতে চাই, বাংলাদেশের রাজনীতিতে এখন সবথেকে ভয়ঙ্কর দিক হচ্ছে সত্যকে মিথ্যের সঙ্গে মিশিয়ে দেয়া। সত্য এবং মিথ্যাকে যদি আপনি একসঙ্গে মিলিয়ে ফেলেন, গুলিয়ে ফেলেন, তাহলে এই যে আমি টেলিভিশনে যে কথাটা বলছি সেই কথাকে জনগণ কিভাবে নেবে? যে জানে না কিছু সে কি ভাববে? উনি বললেন নবম সংসদ, উনি বললেন আমি এখনো বিরোধী দলের নেতা, একটা গেজেট হয়ে যাওয়া। আমরা বলতে পারি কিন্তু এই নির্বাচনটি ইনক্লুসিভ হয়নি, এই নির্বাচনে 52% মানুষ অংশ নেয়নি, এই সবগুলোই সত্য তথ্য হিসাবে, এবং এই নির্বাচনটি সুন্দর করা যেত, গ্রহণযোগ্য করা যেত, বিরোধী দল অংশ নিতে পারত, এই কাজগুলো হয়নি। কিন্তু এর মানে কিন্তু এই নয় যে এটি নবম সংসদ। এই যে একটা বিষয়কে একটা বিষয়ের সঙ্গে মিলিয়ে ফেলা, আপনি যদি বলেন এই গ্লাসটিতে পানি নেই কিংবা পানি আছে, কিংবা যদি বলেন পানি নেইও আছেও, এই তথ্যগুলো দেবার ব্যাপারে আমাদের দেশের রাজনীতিকদের একটু বোধহয় সচেতন হওয়ার সময় এসছে। কারণ এখন আমরা একটা সামনের দিকে যেতে চাই, এবং সেই সামনের দিকে বিএনপি অনেক বড় রাজনৈতিক দল, তার অনেক বড় গণভিত্তি রয়েছে। সেই জায়গাগুলোতে তাদেরও কিন্তু পরিষ্কার করবার দরকার আছে যে সাদাকে সাদা বলা, কালোকে কালো বলা। আমি একটু শাহনাজ বেগম, আমি ডক্টর মামুন আহমেদেরও এখানে মন্তব্য আশা করবো, আমাদের সঙ্গে মোহাম্মদ ইসরাফিল আলম তিনিও যুক্ত হয়ে যাবেন। একটি বিষয় আমি খুব বেশি করে জানতে চাই আপনাদের সবার কাছে, আমাদের যারা অতিথিরা আছেন, যে আমরা বেশ কিছুদিন ধরেই দেখছি যে প্রোপাগান্ডা, যেটাকে আমরা বলি গুজব, মিথ্যাচার, বিভিন্ন ধরনের ছবি কেটে লাগানো, ভিন্ন ছবিকে ব্যবহার করা, এইগুলোকে রাজনৈতিক কৌশল হিসেবে ব্যবহার করা হচ্ছে। রাজনৈতিক দল থাকবে, তারা বিভিন্ন রকমের রাজনৈতিক কৌশল দেবেন, একে অপরকে ঘায়েল করার চেষ্টা করবেন, এটির মধ্যে দোষের কিছু নেই। কিন্তু মানে আপনারা কি মনে করেন কি না যে বাংলাদেশের প্রত্যেকটি বড় রাজনৈতিক দলের গৃহীত এবং আনুষ্ঠানিক অনেক পদক্ষেপ আছে যার অনেক গঠনমূলক সমালোচনা করা সম্ভব, সেটি না করে বাংলাদেশের সংস্কৃতিকে, পলিটিক্যাল সংস্কৃতি বা রাজনৈতিক সংস্কৃতিকে এই যে মিথ্যাচারের উপর দাঁড় করানো হচ্ছে, সেটিকে আসলে আমি ঠিক এই কথাটি আপনাকে বলতে চেয়েছি, মনে করছেন ঠিক? এটা খুবই দুঃখজনক জায়গা। বিএনপি যে রাজনৈতিক দল তার কিন্তু অনেক ভালো কাজ আছে, আওয়ামী লীগ যে রাজনৈতিক দল তারও কিন্তু অনেক মন্দ কাজ আছে, কিংবা বিএনপিরও অনেক মন্দ কাজ আছে। আপনি যেই কাজটার সমালোচনা করবার দরকার সেটাকেই করুন, যেটা ভালো সেটাকে ভালো বলুন, ভালো বলতে না পারলে চুপ করে থাকুন। কিন্তু আমি জোর করে খারাপ বলবার চেষ্টা করব, কিংবা আমি জোর করে বলবো যে সেটা হয়নি। যেমন আমি উদাহরণ দিয়েই বলতে চাই, আজকের আলোচনা থেকেই আমরা যে 15ই ফেব্রুয়ারি নির্বাচন নিয়ে কথা বলি, খুব পরিষ্কারভাবেই আমরা সকলে জানি সেটা কিন্তু সংবিধানের ধারাবাহিকতা রক্ষার জন্য করা হয়েছিল। তখনকার থেকে এখনকার অবস্থানের পার্থক্য এটাই, তখন রাজনৈতিক সমঝোতা হয়েছিল যে বিএনপি এই সংসদে যাবে এবং তত্ত্বাবধায়ক সরকারের বিল পাশ করবে, তারপর আরও একটি নির্বাচন হবে। কিন্তু এবার আগের সমঝোতাটা হয়নি, কিন্তু সেই 15ই ফেব্রুয়ারির সরকার কিন্তু অবৈধ না, কারণ সংবিধান একটি ধারাবাহিক বিষয়। এটা আমার থেকেও যারা বেশি রাজনীতি করেন তারা পরিষ্কারভাবে জানেন। সুতরাং তাদেরই কিন্তু উচিত পরস্পরের প্রতি শ্রদ্ধা রেখে বলা, এবং আজও যারা বলছেন তাদেরও উচিত তাদের সংশোধন করে এনে বলা, তা না হলে পরে আমরা সামনে যেতে পারবো। এটি আমাদের সাথে মানে তথ্য নিয়ে যারা কথা বলেন তারা বারবারই বলছেন। আমি একটু মোহাম্মদ ইসরাফিল আলমের কাছে জানতে চাই, কারণ আমরা বারবারই বলছি যে এই ইনকিলাবের বিষয়ে সরকারের একটি সুনির্দিষ্ট কোনো বক্তব্য আমরা শুনতে চাই। মোহাম্মদ ইসরাফিল আলম যদি ছোট্ট করে একটু বলেন আপনাদের তরফ থেকে কোনো কথা। আমার মনে হয় আমার যে আপনাদের কাছে অনেক ভালো তথ্য থাকার কথা, আপনারা তথ্যের ভান্ডার। আমি যতটুকু জানি জামাত শিবির এই দেশে গৃহযুদ্ধের ঘোষণা দেওয়ার পূর্বাপর থেকে আজ পর্যন্ত দেশের জনগণের জানমাল রক্ষার জন্য যৌথ বাহিনী যেভাবে জীবন দিয়ে, রক্ত দিয়ে তারা দায়িত্ব পালন করে যাচ্ছে, এবং সরকার আমাদের এই সমস্ত প্রতিকূলতার ভিতরে গণতান্ত্রিক এবং সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষার জন্য, আমাদের সার্বভৌমত্ব রক্ষার জন্য যেভাবে কাজ করে যাচ্ছে,
তার উপর চরম আঘাত করা হয়েছে এই কয়েকদিনের ইনকিলাবের রিপোর্টের ভিতর দিয়ে। ইনকিলাবের অভিযান, পুলিশ অভিযান, গ্রেপ্তার এবং ইনকিলাব অফিসের চাবি দেওয়ার যে ঘটনা ঘটেছে, দুঃখিত, এই ঘটনা না ঘটলে আমি মনে হয় পৃথিবীর সুখী মানুষদের মধ্যে একজন হতাম। কিন্তু আপনি দেখবেন, আমি 14 তারিখের একটা রিপোর্টের প্রতি দৃষ্টি আকর্ষণ করব আপনাদের মাধ্যমে, দেশের সকলের প্রতি। সংখ্যালঘু নিয়ে তোলপাড়, কি দোষ প্রান্তিক সংখ্যালঘুদের। সরকারের ছত্রছায়ায় গ্রামে গঞ্জে পাড়া মহল্লায় ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগের জুলুম নির্যাতনের পাশাপাশি যৌথ বাহিনী ব্র্যাকেটে র্যাব, পুলিশ, বিজিবি ঘরে ঘরে তল্লাশির নামে বর্বর নির্যাতন চালানো হচ্ছে। ফেসবুক, টুইটারে এটা ঝড় তুলে দেওয়া হয়েছে। আজকে যেটা 16 তারিখের রিপোর্টে আপনি দেখবেন, সাতক্ষীরায় যৌথ বাহিনীর অপারেশনে ভারতীয় বাহিনীর সহায়তায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের অস্বীকার। প্রধানমন্ত্রীর কার্যালয়ের অনুমতি সাপেক্ষে পররাষ্ট্র মন্ত্রণালয় দিল্লির কাছে সেনা সহায়তা চেয়ে চিঠি দেয়। এরই আলোকে গত 5ই জানুয়ারি নির্বাচনের আগের থেকে সাতক্ষীরায় ভারতীয় সেনাবাহিনীর সহায়তায় বর্বর অভিযান পরিচালিত হচ্ছে। এই আমি দুদিনই রিপোর্টের সংক্ষিপ্ত দুটো কথা আপনাদেরকে বলবো। এটা শুনে আমার মনে হয় শাহনাজ আপা সহ আপনারা যারা সংবাদপত্রের সাথে জড়িত আছেন তারা কেউই বলবেন না যে এটা কোনো সৎ, দায়িত্বশীল বা কোনো। কিন্তু মোহাম্মদ ইসরাফিল আলম, এই বিষয়টি যে সঠিক নয় সেটির যথেষ্ট প্রমাণ এবং যুক্তি সহ আপনারা কেন একটি প্রেস ব্রিফিং করছেন না? এখন আমি আপনাকে বলি, এই ঘটনা ঘটার পরে দেশের মধ্যে সুস্পষ্টভাবে আমাদের দেশের সার্বভৌমত্বকে এখানে ডিনয় করা হয়েছে, অস্বীকার করা হয়েছে এবং যৌথ বাহিনীর সম্পর্কে জনমনে ঘৃণা এবং ক্ষোভ সৃষ্টির চেষ্টা করা হয়েছে এবং বাংলাদেশ সরকারকে একটা পরনির্ভরশীল সরকার বা পার্শ্ববর্তী দেশের উপর নির্ভরশীল একটি আজ্ঞাবাহী সরকার হিসাবে প্রমাণ করার অপচেষ্টা করা হয়েছে। এটা দেশের নিরাপত্তার জন্য, আমাদের রাষ্ট্রীয় নিরাপত্তার জন্য, আমাদের জন্য আমার এই রিপোর্টটা চূড়ান্ত হুমকি এবং ক্ষতিকর। মোহাম্মদ ইসরাফিল আলম, আমার প্রশ্নটি অন্য জায়গায় ছিল। আমার প্রশ্নটি হচ্ছে যে সামাজিক নেটওয়ার্কের, আমি একটু প্রশ্নটি শেষ করি। সামাজিক নেটওয়ার্কের অনেক মাধ্যমেই অনেকে বলছেন যে এটি কখনোই যৌক্তিক কোনো খবর হতে পারে না, কারণ বাংলাদেশ যদি কোনো সাহায্য চাই বা কোনো ধরনের অপারেশন চালাতে চায় তাহলে বাংলাদেশের আর্মি থাকতে কেন আসলে বিএসএফকে নিয়ে আসা হবে? মানে সেটি খুবই হাস্যকর। বাংলাদেশ যেখানে সরকার যেখানে আর্মিকেই নামালো না, সেনাবাহিনীকে নামালো না, সেখানে বিএসএফ কেন হঠাৎ উড়ে এসে জুড়ে বসবে? সেই ধরনের যুক্তি কিন্তু অনেকেই দিচ্ছেন, কিন্তু এই যুক্তিগুলো সরকারের পক্ষ থেকে আসছে না কেন? না, সরকার নিশ্চয়ই প্রেস ব্রিফিং করবেন। আজকে অ্যাকশনে গিয়েছে, আগামীকালকে নিশ্চয়ই এই ব্যাপারে বিস্তারিত প্রেস ব্রিফিং সরকার করবেন। তবে আমি মনে করি যে এই পদক্ষেপটা 15 তারিখে নেওয়া উচিত ছিল, একদিন বিলম্ব হয়েছে। অনেক ধন্যবাদ মোহাম্মদ ইসরাফিল আলম আমাদের সাথে সংযুক্ত হওয়ার জন্য। 71 জানালে ছোট্ট বিরতি নিয়ে এখনই ফিরে আসছি। একাত্তর জার্নাল এবং আজকে একবারও পত্রিকা দেখার সময় পাইনি, একটু দেখে নিই। সংবাদ, কূটনীতিকদের দ্রুত সংলাপের তাগিদ। আমরা যেটি নিয়ে কথা বলেছি, আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আরও কঠোর হওয়ার নির্দেশ। প্রথম মন্ত্রিসভার বৈঠক ছিল আজকে এবং নিচে আমি দেখতে পাচ্ছি না সেই ক্যাপশন, তবে একটি বাস আবারও পুড়েছে। এরপরে রয়েছে ভোরের কাগজ, বাংলাদেশ নিয়ে ইউরোপীয় পার্লামেন্টের 7 দফা প্রস্তাব। এটি আমরা একটুখানি দেখতে পাচ্ছিলাম কি একটি বিতর্ক খুব সম্ভবত হয়েছে ইউরোপীয় পার্লামেন্টে, কিন্তু রাজনৈতিক সংকট ও সহিংসতার তথ্য তুলে ধরে গত 1 বছরে 3 শতাধিক প্রাণহানি ও হিন্দুদের উপর হামলা নির্যাতনের ঘটনায় উদ্বেগ প্রকাশ করা হয়েছে প্রস্তাবে। এটি একটি গুরুত্বপূর্ণ খবর। 7 আসনের শান্তিপূর্ণ পুনর্ভোট, এটি আমরা জানি এর মধ্যে হয়ে গেছে। আমার মনে হয় না খুব বেশি আলাপ করার কিছু আছে এখানে। মন্ত্রিসভার বৈঠক এবং ক্ষতি পুষিয়ে নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর, এবং জামাত থেকে সরে আসলে আমার মনে হয় পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বক্তব্য এখানে দেওয়া হয়েছে। পরে রয়েছে দৈনিক জনকণ্ঠ, শীতের ছবি এবং অনেক বড় ছবি। রাতের তাপমাত্রা আরও 5 দিন কমতে পারে, ছিন্নমূল মানুষের দুর্ভোগ। অত্যন্ত দুঃখজনক খবর। 5 দিন কমতে পারে মানে যেভাবে চলছে সেইটি আরও 5 দিন আসলে চলতে পারে। 30,000 কোটি, আমি বুঝতে পারছি না। জ্বালাও পোড়াও নাশকতায় পরিবহন খাতে ক্ষতি হচ্ছে 30,000
কোটি টাকা। জালিয়াতির ফ্যাক্স বার্তার ছবি দিয়ে জামায়াতি অপপ্রচার, যেটি নিয়ে এতক্ষণ আমরা আলাপ করছিলাম। এরপরে রয়েছে প্রথম আলো অনলাইন সংস্করণ, নৌকা 4 স্বতন্ত্র 2 জাপা 1 আসনে জয়ী। ইনকিলাবের সম্পাদক প্রকাশকের বিরুদ্ধে মামলা, ছাপাখানায় তালা। ওয়াজ মাহফিলে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর ওপর ইট পাটকেল। কার হাসি কে হাসে আমি ঠিক জানি না, কার হাসি কে হাসছে, তবে এটি মনে হয় এবং গাছেরটাও খান তলারটাও কুরআন, এবং বেশ মানে মজাদার কিছু শিরোনাম দেখা যাচ্ছে প্রথম আলোতে। আচ্ছা, টি-20 বিশ্বকাপের বাংলাদেশ দল ঘোষণা, এটি একটি খবর যেখানে আমার মনে হয় যে আমরা আসলে ইতিবাচক খবরগুলোকে একেবারে আনি না। এশিয়া কাপ অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশে, সেটি মার্চে, সেটি একটি ভালো খবর। অনেক কিছুর পর বাংলাদেশের মানুষ হয়তো একটা ভালো অনিশ্চয়তার পর সেটা নিশ্চিত হয়ে গেছে যে হ্যাঁ, এবং আশা করা যায় যে এশিয়া কাপে একটা বাংলাদেশের মানুষ আরো একবার একটু উৎসব মুখর পরিবেশ পাবে। এবং তারপর দ্বিতীয় খবরটি হচ্ছে টি-20 বিশ্বকাপের বাংলাদেশ দল ঘোষণা হয়েছে। এর মধ্যে ডক্টর মামুন আহমেদ আমার সাথে কিছু যোগ করতে চাইছিলেন, বেশ কিছু বিষয় এখনো বাকি রয়ে গেল। আমি আসলে যে কথাটা বলতে চাচ্ছিলাম প্রথমে ইনকিলাবের বিষয়টা আর কি। হ্যাঁ, আমি যেটুকু আপনাদের কাছ থেকে জানতে পেরেছি এবং পত্রিকার হেডলাইন থেকে যেটুকু বুঝতে পেরেছি, বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ, বিশেষভাবে আমাদের জাতীয় নিরাপত্তা এবং আমাদের সার্বভৌমত্বের দৃষ্টিকোণ থেকে এটা বিশেষভাবে গুরুত্বপূর্ণ। সুতরাং সরকার এই বিষয়ে যথাযথ পদক্ষেপ গ্রহণ করবে এবং সাধারণ মানুষকে প্রকৃত সত্য যেটুকু সেটুকু বুঝতে দিবে এবং জানতে দিবে, সেই বিষয়টা আমরা জানতে চাই এই কারণে যে এর সাথে আমাদের ডিগনিটি, প্রেস্টিজ, জাতীয় সব কিছু এর সাথে জড়িত আছে। সে অংশটুকুর মধ্যে আমি আর যেতে চাই না। এরপর হচ্ছে যে এখানে বিভিন্ন সময় আলোচনার মধ্যে দিয়ে একটা বিষয় আসছে যে 15 ফেব্রুয়ারি নির্বাচন এবং 5 জানুয়ারি নির্বাচন, এই দুইটার মধ্যে এক ধরনের তুলনামূলক বিচার। একটা মন্দের সাথে আরেকটা মন্দকে কখনো মেশানো যায় না, দুটোই মন্দ। 15 ফেব্রুয়ারি নির্বাচনটা যেমন ছিল বাংলাদেশের জন্য মন্দ একটা ঘটনা, তার চেয়ে তো অনেক বেশি মন্দ আরেকটা ঘটনা হচ্ছে 5 জানুয়ারির নির্বাচনটা। এই দুটাকে মিলিয়ে ফেলবার কোনো কারণ নাই। আমি আপনি বলছি, আমি বাংলাদেশের একজন সাধারণ নাগরিক হিসেবে আমি যেটুকু বুঝি সেটা হচ্ছে এই যে 5 জানুয়ারি যে নির্বাচনটা হয়ে গেল, নির্বাচনটা হয়ে যাওয়ার পর সাধারণ দেশবাসীর মধ্যে বড় ধরনের সেন্স অফ ডিপ্রাইভেশন তৈরি হয়েছে। মানুষ মনে করছে আমি বঞ্চিত হয়েছি। মানুষের মধ্যে একটা বিষয় তৈরি হচ্ছে, সেটা হচ্ছে এই প্রতারিত হবার মতো একটা বোধ মানুষের মধ্যে তৈরি হয়েছে, এবং এর মধ্যে থেকে তৈরি হচ্ছে একটা গভীর হতাশা। কেন এটা তৈরি হয়েছে? কারণ হচ্ছে বাংলাদেশের মানুষ 5 বছর যায়, একটা নির্দিষ্ট রাজনৈতিক দল এক সরকার গঠন করে, সরকার গঠন করবার পর 5 বছর পর একটা নির্বাচনের সুযোগ পায়, তার নিজের মতো করে তার প্রতিনিধি নির্বাচন করে, সেই প্রতিনিধির মধ্য দিয়ে সে শাসিত হয়। বাংলাদেশে গত 20-22 বছর পর্যন্ত আনইন্টারাপ্টেড ওয়েতে আমরা এই জিনিসটা দেখে আসছি, মাঝখানে এই শুধু 2 বছর ছাড়া 15 এবং 5 জানুয়ারি না, আমি বলছি যে এই যে 2007 সালে যে তত্ত্বাবধায়ক সরকার, সেই অংশটুকু ছাড়া অন্য সময়টা। তার মানে হচ্ছে কি, শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তরের একটা প্রক্রিয়া যেখানে জনগণের অংশগ্রহণ ছিল, জনগণ প্রতিনিধিত্বশীল সরকার গঠন করতে পারত। সেই জিনিসটা যেহেতু হয় নাই, আমি আমার সে রাইটটাকে এক্সারসাইজ করতে পারি নাই, ভোটিং রাইটটা এক্সারসাইজ করতে পারি নাই, যার ফলে মানুষের মধ্যে এই বঞ্চনাবোধ তৈরি হয়েছে। প্রতারিত পুরো প্রক্রিয়াটা যেভাবে হয়েছে তাতে প্রতারিত বোধ তৈরি হয়েছে মানুষের মধ্যে, গভীর একটা হতাশার রেখাপাত মানুষের মধ্যে হয়েছে। মানে তাতে করে কি নির্বাচনটা অবৈধ হয়? আমি আসছি আপনার কথাটা। তাহলে এই ধরনের একটা প্রক্রিয়া ঘটনা ঘটেছে, সেটা হচ্ছে কি, ঘটানোর পর বলা হচ্ছে যেটা অবৈধ নয়, সংবিধান এবং আইনি প্রক্রিয়ার মধ্যে দিয়ে সেটা হয়েছে। যদি তাই সত্য হচ্ছে আমরা হিসেবে ধরে নেই যুক্তির খাতিরে, তাহলে এটা অত্যন্ত বিপজ্জনক একটা সংকেত আমাদের জন্য। কেন বিপজ্জনক? সেটা হচ্ছে এই, তাহলে আমাদের আইন কানুন বিধি বিধান সবকিছু নির্বাচন কমিশন এবং সরকার যেগুলো ফলো করে তার মধ্য দিয়ে অত্যন্ত প্রহসনমূলক একটা নির্বাচন করা সম্ভব, যে নির্বাচনের মধ্যে মানুষের প্রতিনিধিত্বশীল একটা সরকার গঠন করা সম্ভব নয়। এরকম একটা ব্যবস্থা হওয়া সম্ভব। আর এটা যদি কন্টিনিউ করে অধিকতর সময় পর্যন্ত, তাহলে যেটা হবে সেটা হচ্ছে এটাকে উদাহরণ হিসেবে ধরে সামনের অনেক সরকারই এটিকে এক্সারসাইজ করবে। যেটা একজন নাগরিক হিসেবে আমার যে বঞ্চনা, প্রতারিত হবার বোধ, সেখান থেকে আমাদের কোনো মুক্তি হতে পারে একটা মাত্র ভাবে, এই যত তাড়াতাড়ি সম্ভব মানুষের মাঝ থেকে এই হতাশা দূর করা। এবং হতাশাটা দূর করতে পারে সরকার একটা ভাবে, সেটা হচ্ছে একটা গ্রহণযোগ্য, সুষ্ঠু
পার্টিসিপেটরি, যেখানে সকল দল অংশগ্রহণ করবে। আমি আমার সেরকম একটি নির্বাচন অনুষ্ঠিত করা, সেরকম একটা নির্বাচন। ধন্যবাদ ডক্টর মামুন আহমেদ। আমি শেষ সময় যে আমাকে এই প্রশ্নের জবাবটা দিতেই হবে, মামুন সাহেব অত্যন্ত ভুলভাবে আমাকে ব্যাখ্যা করলেন। আমি যেটি বলেছিলাম সেটা হচ্ছে সত্য এবং মিথ্যাকে মিশিয়ে দেয়া। উনি বলেছেন যে ওই 15ই ফেব্রুয়ারির নির্বাচন এবং এই নির্বাচনকে অবৈধ বৈধ। আমি কিন্তু সেটা বলিনি। আমার মনে হয় আমি বলেছি যেটা, সেটা হচ্ছে গিয়ে যে এই জায়গাটি আমরা যখন বলি এটা হচ্ছে সংবিধানের ধারাবাহিকতা, এবং ধারাবাহিকতা কিন্তু রাখতেই হবে। সরকারবিহীন কোনো রাষ্ট্র থাকে না, এবং সেই জায়গাটিতে কিন্তু বারবার আমরা যখন উনি একটি তথ্য দিয়েছেন যেটা একেবারেই অসত্য, যে বাংলাদেশে 2001 সাল ছাড়া কখনোই কোনো নির্বাচন, কখনোই কোনো ক্ষমতা হস্তান্তর সুষ্ঠুভাবে হয়নি। আমি নির্বাচন কমিশনের বিট করি গত 20 বছর ধরে। আমি কিন্তু আপনাকে থামাইনি, আমি আপনাকে কখনোই থামাইনি। প্লিজ আপনি যেটা বলেছেন আপনি আরেকবার কালকে সকালে দেখে নেবেন। এটা হচ্ছে যে এই জায়গাটি, এই যে কথার পৃষ্ঠে কথা বলা, কথার জাদু ফেলা এবং তথ্যকে দিয়ে কথা উপস্থাপনা করা, দুটোর মধ্যে যে পার্থক্য, কিংবা আমি আপনার সঙ্গে ভিন্ন মত পোষণ করতেই পারি কিন্তু সত্যকে সত্য বলবার যে সাহস, সেই জায়গাটিকে আমি বলেছিলাম যে আমাকে কিন্তু বলতে হবে আজকে বিরোধী দল বিএনপি থাকুক আর না থাকুক, তার যে জনপ্রিয়তা 52% মানুষ ভোট দিতে পারেনি, এটি যেমন সত্য, তেমনি 5ই জানুয়ারি যে নির্বাচন হয়ে গেছে সেই নির্বাচনের সরকার বৈধ, এটাও সত্য। এই সত্যকে মেনে নিতে হবে, আমি সেই বিষয়টাই বলেছি। এটাই হচ্ছে আমার অবস্থান। ঠিক যেমন 15ই ফেব্রুয়ারি বিষয়টি। একটি ছোট্ট বিষয় আমার হাতে একদম সময় নিয়ে শেষ মন্তব্য নিয়ে নেব আপনার কাছে, কারণ আমি ডক্টর মামুন আহমেদের কথার সূত্র ধরে আসছি। তিনি বলছেন যে এখানে একটি ভয় রয়েছে বিএনপির পক্ষ থেকে যে জামাতকে ছাড়লে বিএনপিকে বুকে টেনে নেবে আওয়ামী লীগ, এবং এটি বিএনপিকে চাপের মধ্যে রাখার একটি কৌশল আওয়ামী লীগের। আপনি কি এর সাথে একমত কিনা? না, আমি এর সাথে একমত না। কারণ গতবারের যে নির্বাচনটি হয়েছিল, যেটি নবম জাতীয় সংসদ, সেই নির্বাচনে জনগণ সরাসরি ম্যান্ডেট দিয়েছিল যুদ্ধ অপরাধীদের বিচারের পক্ষে, জামাত শিবির সাম্প্রদায়িকতা রাজনীতির বিপক্ষে, এবং নির্বাচন কমিশনে যে বিষয়টি সাংঘর্ষিক, তাদের সংবিধান, তাদের যে গঠনতন্ত্র, সেই বিষয়টিকে কিন্তু বাদ দিয়ে, মানে সেই বিষয়টিকে কিন্তু আলোকপাত করা হয়েছে এবং সেখান থেকেই ধরা হয়েছে। সুতরাং যারা ভাবছেন যে এটা শুধু আওয়ামী লীগের ফয়দা লুটবার, তাহলে কিন্তু আওয়ামী লীগকেই আবার কাঠগড়ায় দাঁড়াতে হবে যদি সেরকমটি হয়। অনেক ধন্যবাদ শাহনাজ বেগম, অনেক ধন্যবাদ ডক্টর মাহমুদ আহমেদ। একদম সময় নেই, ধন্যবাদ দর্শক আপনাদেরকেও। শুভরাত্রি সবাইকে। এ ছিল সংবাদ সংযোগে। জানতে চাই আপনার কথাও যোগ দিন একাত্তর ফেসবুকে। সংবাদে থাকুন।